আসসালামু আলাইকুম। কেমন আছি আমরা সবাই? বরাবর ন্যায় আজকে আমাদের বাংলা 12 নং লেকচারের ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে নুল দিনের কথা মনে পড়ে যায়, ধ্বনি পরিবর্তন, বাচ্য ও উক্তি, জ্যোতি বা ছেদ চিহ্ন। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের আসন্ন পরীক্ষার জন্য। শুরুতে আমি বলে নিচ্ছি আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং পিছনের স্লাইড স্পষ্ট বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। এবং কে কোন জেলা থেকে আমাদের ক্লাসটিতে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে এবং নিজেদের টাইমলাইনে ক্লাসটি শেয়ার করে রাখবে। প্রত্যেকে জানিয়ে দাও যে কে কোন জেলা থেকে আমাদের ক্লাসটিতে যুক্ত হয়েছে এবং শেয়ার করে একটু ডান লিখে জানাবে। আমরা প্রথমে আজকে আলোচনা করব ধ্বনি পরিবর্তন। এই ধ্বনি পরিবর্তন এতটাই গুরুত্বপূর্ণ, গত বছরও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন এসেছে এখান থেকে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে 2টা করে কোশ্চেন এসেছে। কাজেই বুঝতে পারছো ক্লাসটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমরা বিভিন্ন সহজ কৌশলে ধ্বনি পরিবর্তনে যে বেসিক নিয়মগুলো আছে সেগুলো আয়ত্ত করব। এরপর বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে এবং আসার সমূহ সম্ভাবনা রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। অনেকেই সালাম জানিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। শেয়ার করে একটু ডান লিখে জানাও। ভাই দিনাজপুর থেকে, শরীয়তপুর থেকে। আমাদের প্রথম আজকে আলোচ্য টপিক হচ্ছে ধ্বনি পরিবর্তন অর্থাৎ সাউন্ড চেঞ্জ। এখন প্রশ্ন হতে পারে তোমাদের কাছে, আমি প্রশ্ন করতে পারি ধ্বনি পরিবর্তন কেন হয়ে থাকে? একটু জানাও তো কে একজন, ধ্বনি পরিবর্তন কেন হয়? কোন কোন কারণে ধ্বনি পরিবর্তনগুলো হয়ে থাকে একটু জানাও। ধ্বনি পরিবর্তন কোন কোন কারণে হয়ে থাকে? প্রত্যেকে কমেন্ট করো যে ধ্বনি পরিবর্তন কোন কোন কারণে হয়ে থাকে। এবং যারা শেয়ার করবে তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার রয়েছে। দেখো এখানে যে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় লিখিত রয়েছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু লিখিত রয়েছে, তারই জন্য আমাদের জয়কলি পাবলিকেশন কর্তৃক যে প্রকাশিত বাংলা রিটেন এবং ইংরেজি রিটেন এই বইগুলো অবশ্যই তোমাদের কাছে থাকতে হবে। তোমাদের অবগতির জন্য জানানো হচ্ছে আমাদের আজকে 12 নং লেকচারের ক্লাস অনুষ্ঠিত হবে, অর্থাৎ বহু নির্বাচনী অংশের জন্য যে টপিকগুলো ছিল সেগুলো শেষ হতে যাচ্ছে। এরপর আমাদের লিখিত যে ক্লাসগুলো তোমাদের নেওয়া হবে তার জন্য কিন্তু রুটিন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তোমরা পেজে নিয়মিত যোগাযোগ দেখবে এবং প্রতিটা পোস্ট তোমরা গুরুত্ব সহকারে দেখবে। তাহলে প্রথম প্রশ্ন ছিল ধ্বনি পরিবর্তন কেন হয়ে থাকে? সেটা হতে দেখো দ্রুত উচ্চারণের কারণে। দ্রুত উচ্চারণের কারণে কিন্তু ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। যেমন অনেক সময় আমরা বলে থাকি শাহবাগ, এই শাহবাগকে দেখো বলা হয়ে থাকে শাহবাগ, শাহবাগ। তাহলে দেখো এই যে শাহবাগ থেকে কি বলছি আমরা, শাহবাগ বলছি। তাহলে দ্রুত উচ্চারণের কারণে কিন্তু ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। এরপরে কেমন দেখো আঞ্চলিকতার কারণে কিন্তু ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। আঞ্চলিকতার কারণে কিন্তু ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। যেমন পানিকে এক এক অঞ্চলে বলে হানি বলে থাকে, কি বলে থাকে? হানি। তাহলে দেখো এই পানিকে হানি বলছে, এটা কি বলতো? আঞ্চলিকতার কারণে ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। এরপরে দেখো স্টাইল দিয়ে কথা বলার কারণে, মানে অতি স্টাইল দিয়ে যদি কথা বলে তাহলে ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। সেটা কেমন দেখো, অনেকে বলে না এই রিস্কা মামা এদিকে এসো, রিস্কা বলে, কি বলে? রিস্কা হবে হচ্ছে রিক্সাকে কি বলে? রিস্কা বলছে। তাহলে এটা কি স্টাইল দিয়ে কথা বলার কারণে কিন্তু ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। তাহলে দেখো প্রথমে দ্রুত উচ্চারণের কারণে ধ্বনি পরিবর্তন হয়ে থাকে, আঞ্চলিকতার কারণে ধ্বনি পরিবর্তন হয়ে থাকে, স্টাইল দিয়ে কথা বলার কারণে ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। এরপর দেখো বাকযন্ত্রের ত্রুটির কারণে, বাকযন্ত্রের ত্রুটির কারণে ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। সেটা আবার কেমন দেখো, অনেকে তোতলায় কথা বলে। তাহলে এটা কি হয় যে বাকযন্ত্রের ত্রুটি, এই কারণে কি হয়ে থাকে? ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। আমরা 85 জন যুক্ত হয়েছি, ক্লাসটি নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখি।
যারা ক্লাসটি নিজেদের টাইমলাইনে শেয়ার করে ডান লিখবে, আমাদের প্রতিনিধি টিম এখানে আছে, আজকের ক্লাসের পূর্ণাঙ্গ স্লাইডটা তাদের ইনবক্সে দেওয়া হবে। এরপরে দেখো, সুশিক্ষার অভাবেও কিন্তু ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। সুশিক্ষার অভাবেও কিন্তু ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। কিভাবে দেখো, হবে হচ্ছে উচ্চারণ হবে ফার্ম গেট, কিন্তু অনেকে বলে কি আমি ফার্ম গেটে যাচ্ছি, কিসে বলে ফার্ম গেটে। তাহলে দেখো ফার্ম গেটকে অনেকে বলছে ফার্ম গেট, তাহলে এই কারণে কি হয়ে থাকে, ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। তাহলে আমরা আরেকবার দেখে আসি। দ্রুত উচ্চারণের কারণে ধ্বনি পরিবর্তন হবে, বাকযন্ত্রের ত্রুটির কারণে ধ্বনি পরিবর্তন হয়, আঞ্চলিকতার কারণে ধ্বনি পরিবর্তন হয়, সুশিক্ষার কারণে, সুশিক্ষার অভাবে কি হয়ে থাকে, ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। তাহলে যদি প্রশ্ন আসে ধ্বনি পরিবর্তন কেন হয়ে থাকে, তাহলে আমরা পারবো কিনা একটু জানাও। ক্লিয়ার কিনা এই অংশটুকু একটু ঝটপট জানাও আমাকে। এরপর দেখো, একটা বহু নির্বাচনী তোমাদের সামনে এসেছে, একটু ঝটপট উত্তর করে দাও। সঠিক উত্তর কি হবে? বিষমী ভবন এর উদাহরণ কোনটি? গত বছর চারুকলা ইউনিটের 23-24 সেশনে এসেছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেটা 13-14 সেশনে এসেছিল সেটা 10 বছর পর কিন্তু ঢাবি চারুকলা ইউনিটে এসেছে। তাহলে প্রশ্ন রিপিট হয়, সেটা ব্যাখ্যা সহকারে তোমাকে পড়তে হবে। আমরা 105 জন যুক্ত হয়েছি। বিষমী ভবন এই টার্ম, প্রত্যেকটা টার্ম আমরা কিন্তু বিস্তারিতভাবে শিখব। বিগত বছরের প্রশ্ন আলোচনা করব, বেসিকটা ক্লিয়ার করব, ইনশাল্লাহ আমাদের প্রস্তুতিটা সুদৃঢ় হবে, খুব ভালো হবে, গোছানো প্রস্তুতি। এবং এই বইগুলো অবশ্যই তোমাদের একটা মোটা অঙ্কের শিক্ষার্থীরা ফেল করে কিন্তু তোমার লিখিত অংশে, সেক্ষেত্রে বাংলা লিখিত এই বইটি কিন্তু অবশ্যই সাথে রাখবা। আমরা ক্লাসগুলো নিব, তোমাদের কাছে বইগুলো যদি থাকে তাহলে খুব সহজেই ওই বিষয়টা তোমরা ক্লাস শেষে পড়তে পারবা, তোমাদের ভালো হবে বুঝতে। দেখো বলা হয়েছে বিষমী ভবন এর উদাহরণ কোনটি? একটু ঝটপট উত্তর করো। এটা হচ্ছে একই সমবর্ণের একটা পরিবর্তন। একই সমবর্ণের একটি পরিবর্তনকে বলা হয় বিষমী ভবন। একই সমবর্ণের একটা পরিবর্তনকে কি বলে? বিষমী ভবন। হাফসানা, রুমা জানিয়েছো, ক জানিয়েছো, দেখা যাক সঠিক উত্তর কি হয়। যারা পরবর্তীতে ক্লাসটিতে যুক্ত হয়েছে নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখো এবং প্রতিটা এমসিকিউর উত্তর দিবে, ভুল যাক সমস্যা নাই, ভুল থেকে শিক্ষা নেবে। তাহলে কি হবে এখানে দেখো, শরীর থেকে শরীর, কেন এখানে র আছে এখানে র, অর্থাৎ একই সমবর্ণের একটা পরিবর্তন হয়ে এখানে কি হয়েছে দেখো, ল হয়েছে। তাহলে একই সমবর্ণের একটা পরিবর্তন হবে, তখন সেটা কি হবে? বিষমী ভবন হবে। কি হবে? বিষমী ভবন। যারা ক জানিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপর দেখো, ধ্বনি বিপর্যয়ের উদাহরণ 9 কোনটি? এই যে পরীক্ষার হলে তুমি এখানে দেখো ধ্বনি বিপর্যয়ের উদাহরণ, এই উদাহরণ পর্যন্ত দেখে তুমি ঝটপট উত্তর করবা। কিন্তু এখানে দেখো এক্সামিনার তোমাকে একটা কি করেছে, এখানে আটকিয়ে দেওয়ার জন্য এই 9টা যুক্ত করেছে। পরীক্ষার হলে অনেক সময় তুমি এই 9 শব্দটা কিন্তু দেখবা না, না দেখে উত্তর করে আসবা, বাইরে এসে বলবা এ তো 9 ছিল, আমি তো ভুল করে আসছি। তাহলে দেখো এই ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি, 9 কোনটি, সেটা বলো কি হবে। এখানে রয়েছে পিশাচ থেকে পিশাচ, বাক্স থেকে বাস্ক, রিক্সা থেকে রিস্কা। তাহলে দেখো ধ্বনি বিপর্যয় মানে কি, পরস্পর কি হবে? স্থান পরিবর্তন করবে, বর্ণগুলো পরস্পর কি করবে? স্থান পরিবর্তন করবে। তাহলে এখানে দেখো এই 3টা, পিশাচ থেকে পিশাচ, বাক্স থেকে বাস্ক, রিক্সা থেকে রিস্কা, তাহলে দেখো পরস্পর স্থান পরিবর্তন। কিন্তু এই যে স্কুল থেকে স্কুল, এটা কিন্তু ধ্বনি বিপর্যয় নয়, কারণ আমরা জানি স্বরাগম। স্বরাগম, স্বরাগম মানে কি আমাকে এটা জানতে হবে আগে। স্বরের আগমন, স্বরধ্বনির আগমন। স্বরাগম কি বলতো? স্বরধ্বনির, আর এখানে কি গম, আগমন হবে। তাহলে স্বরধ্বনির আগমন কয়ভাবে হতে পারে? 3 ভাবে হতে পারে। সেটা হতে পারে আদিতে হতে পারে, মানে শুরুতে স্বরের আগমন ঘটতে পারে। তারপর হতে পারে মধ্য স্বরাগম, মাঝে আগমন ঘটতে পারে। আরেকটা হচ্ছে অন্ত স্বরাগম, মানে শেষে আগমন ঘটতে পারে। তাহলে এখানে দেখো মূল শব্দ ছিল স্কুল ছিল, সেটা হয়েছে কি? স্কুল হয়েছে। তাহলে এখানে অতিরিক্ত কে এসেছে দেখো, রস্বই এসেছে। কোথায় এসেছে? শুরুতে। তাহলে এটা কি হবে বলতো? এই যে আদি স্বরাগম হবে। স্বরটা যদি শুরুতে আসে সেটা আদি স্বরাগম হবে, যদি মাঝে আসে সেটা মধ্য স্বরাগম হবে, এবং যদি স্বরটা শেষে আসে তখন সেটা কি হবে বলতো? সেটা অন্ত স্বরাগম হবে। যেমন একটু উদাহরণ দিচ্ছি, দেখো আমাকে একটু জানাও এটা কোন ধরনের স্বরাগম। প্রেম, প্রেম থেকে হচ্ছে প্রেমা, প্রেম থেকে প্রেমা, এটা কোন ধরনের পরিবর্তন? একটু ঝটপট আমাকে জানিয়ে দাও, দেখি কি আগে উত্তর করতে পারে।
প্রেম থেকে প্রেমা এটা কোন ধরনের পরিবর্তন, একটু ঝটপট জানিয়ে দাও। প্রেম থেকে প্রেমা এটা কোন ধরনের পরিবর্তন? তাহলে দেখো মূল শব্দটা প্রেম ছিল, এটা পরিবর্তন হয়ে প্রেমা হয়েছে এবং শেষে একটা স্বর এসেছে। স্বরটা কোথায়? শেষে, এজন্য এটা কি হবে? অন্ত। কি হবে? অন্ত স্বরাগম, স্বরটা যেহেতু শেষে এসেছে। পরবর্তী কোশ্চেনটি দেখো, ফাল্গুন থেকে ফাগুন কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ? এটা খয়নিটে 19-20 সেশনে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে 19-20 সেশনে কিন্তু এটা এই কোশ্চেনটি এসেছিল। ব্যঞ্জনচ্যুতি, অভিশ্রুতি, অসমীকরণ নাকি অন্তর্হতি? ঝটপট জানো সঠিক উত্তর কি হবে। এখানে দেখো অসমীকরণ আছে। অসমীকরণ হচ্ছে একই স্বর দূর করার জন্য মাঝে যখন স্বরধ্বনি আগমন ঘটে অর্থাৎ আ থাকে, আমরা উদাহরণ দিব বিস্তারিত। অভিশ্রুতি আছে, রস্যই বা রস্য যদি আগে উচ্চারিত হয়। ব্যঞ্জনচ্যুতি, এটা ব্যঞ্জন বর্ণ লোপ পাবে, এটা তো হবে না। তাহলে দেখো ফাল্গুন থেকে ফাগুন অর্থাৎ একটা ব্যঞ্জন সেটা লোপ পাবে। এখানে ছিল দেখো ল এবং গ ছিল, পরবর্তীতে শুধুমাত্র কি আছে? গ, অর্থাৎ এই লটা কিন্তু লোপ পেয়েছে, এজন্য এটার নাম হচ্ছে, সঠিক উত্তর হবে ঘ, অন্তর্হতি হবে। কি হবে? অন্তর্হতি। বৃষ্টি আক্তার ধন্যবাদ তোমাকে। তারেক হোসেন তোমাকেও ধন্যবাদ, 3-এর ঘ জানিয়েছো। এবার দেখো ধ্বনি পরিবর্তনের সংজ্ঞা, আমরা একটু বেসিকটা এখান থেকে দেখে নিই। ভাষার পরিবর্তন ধ্বনি পরিবর্তনের সঙ্গে সম্পৃক্ত। উচ্চারণের সময় সহজীকরণের প্রবণতায় শব্দের মূল ধ্বনি যেসব পরিবর্তন ঘটে তাকে ধ্বনি পরিবর্তন বলে। যেমন স্টেশন থেকে স্টেশন, শরীর থেকে শরীর, এগুলো হচ্ছে ধ্বনি পরিবর্তন। সেটা হতে পারে আঞ্চলিকতার কারণে, তারপর হতে পারে দ্রুত উচ্চারণের কারণে, তারপর বিভিন্ন স্টাইল দিয়ে কথা বলার কারণে, এগুলোর কারণে ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। স্বরাগম দেখো, উচ্চারণের সুবিধার্থে শব্দের আদিতে মানে শুরুতে, মধ্যে বা এখানে অন্তে স্বরধ্বনির আগমন ঘটলে তাকে স্বরাগম বলে। এখন আদি স্বরাগম বিষয়টা কি? আদি স্বরাগম বিষয়টা কি সেটা একটু দেখি আমরা। স্বরাগম মানে কি দেখো, স্বরাগম মানে স্বরধ্বনির কি আগমন ঘটবে, সেটা আদিতে হতে পারে, এরপর হচ্ছে মধ্যে হতে পারে বা শেষে হতে পারে। এখানে দেখো মূল শব্দটা কি ছিল? স্কুল ছিল, স্কুল থেকে হয়েছে স্কুল হয়েছে। কি হয়েছে? স্কুল। তাহলে এখানে একটু খেয়াল করো, মূল শব্দ ছিল স্কুল, পরবর্তীতে পরিবর্তিত হয়েছে স্কুল। এখানে অতিরিক্ত কে এসেছে? একটা স্বর এসেছে। কোথায়? শুরুতে। তাহলে এটা কি হবে? আদি স্বরাগম। এরপরে দেখো স্টেশন, স্টেশন বানানে কি হবে? এই যে দন্ত স হবে। স্টেশন থেকে দেখো স্টেশন, তাহলে এই ক্ষেত্রে কোন ধরনের স্বরাগম এটা বলো তো? এটা হবে কি? আদি স্বরাগম। কেন? মূল শব্দটা ছিল স্টেশন, পরবর্তীতে পরিবর্তিত হয়ে কি হয়েছে? স্টেশন হয়েছে। দেখো শুরুতে একটা কি এসেছে? স্বর, আর শুরুতে যদি স্বর আসে তখন সেটা কি হবে বলো তো? আদি স্বরাগম। আমরা 135 জন ক্লাসটি করছি, তোমাদেরকে ডিসপ্লে একটু জুম করুন। আচ্ছা আমি মুখে তো বলছি, দেখা তো যাচ্ছে, বোঝা যাচ্ছে। তুমি একটু ফোনটা সুবিধার্থে একটু যেটা ভালো একটু করে নিও, তারপর আমরা দেখছি কি করা যায়। ঠিক আছে, তাহলে দেখো শুরুতে যদি স্বর আসে তখন সেটা কি হবে? আদি স্বরাগম। কি হবে? আদি স্বরাগম। এরপর দেখো মধ্য স্বরাগম। গত বছর কিন্তু এই যে মধ্য স্বরাগম থেকে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রশ্ন এসেছিল। মধ্য স্বরাগমের আরেক নাম হচ্ছে বিপ্রকর্ষ বা স্বরভক্তি। কি হবে? বিপ্রকর্ষ বা কি? স্বরভক্তি। সেটা দেখো, যেমন এখানে দেখো রত্ন, রত্ন থেকে হচ্ছে রতন। তাহলে রত্ন ছিল, মাঝে কি হয়েছে? দেখো রতন হয়েছে। মাঝে যদি স্বর আসে, মাঝে যদি স্বর আসে তখন সেটা কি হবে বলতো? মধ্য স্বরাগম। এখানে আরেকটা বিষয় মনে রাখবা, সেখানে যদি যুক্ত বর্ণকে ভেঙে আমরা লিখি, যেমন এখানে ধর্ম থেকে ধরম, স্বপ্ন থেকে স্বপন, হর্ষ থেকে হরস, প্রীতি থেকে প্রীতি, ক্লিপ থেকে ক্লিপ। এই উদাহরণগুলো বিস্তারিতভাবে হিউজ পরিমাণ উদাহরণ আমাদের বাংলা বিচিত্রা বই কিন্তু সংযুক্ত করা রয়েছে, সে বই থেকে কিন্তু আমাদের স্লাইডগুলো করা। এরপরে গুরুত্বপূর্ণ দেখো তুর্ক থেকে তুরুক, ভ্রু থেকে ভ্রু, শ্লোক থেকে শ্লোক, তারপরে দেখো এখানে আছে গ্রাম থেকে গ্রাম, প্রেক থেকে প্রেক, এখানে স্রেপ থেকে। অর্থাৎ মাঝে যদি স্বর আসে, মাঝে যদি স্বর আসে তখন সেটা কি হবে বলতো? মধ্য স্বরাগম।
এবং আরেকটা বিষয় মনে রাখতে পারো, যুক্ত বর্ণকে ভেঙে যখন আমরা আলাদা আলাদাভাবে লিখব তখন সেটা কি হবে, মধ্য স্বরাগম হবে। মধ্য স্বরাগম মানে মাঝে স্বরের আগমন ঘটবে, আদি স্বরাগম মানে শুরুতে স্বরের আগমন ঘটবে, এরপর আছে অন্ত, আর অন্ত মানে কি বলতো, শেষে শেষে স্বরের আগমন ঘটবে। যেমন আমরা যদি এখানে লিখি বেঞ্চ, মূল শব্দ ছিল বেঞ্চ, আর বেঞ্চ থেকে হয়েছে দেখো বেঞ্চি। তাহলে দেখো এখানে মূল শব্দ বেঞ্চ ছিল, এটা হয়েছে বেঞ্চি হয়েছে, তাহলে স্বরটা কোথায় এসেছে, শেষে, এই জন্য এটা কি হবে বলতো, অন্ত স্বরাগম। এরপরে দেখো সত্য, সত্য থেকে সত্যি, তারপর দেখো এখানে দেখো নস্য থেকে নস্যি, তাহলে শেষে যদি স্বর আসে তার নাম হবে কি বলতো, অন্ত স্বরাগম। কি হবে, অন্ত স্বরাগম। তাহলে আমি আরেকবার বলছি, দেখো স্বরাগম মানে হচ্ছে স্বরের আগমন, সেটা আদিতে হতে পারে, মধ্যে হতে পারে বা অন্তে হতে পারে। আদি মানে শুরুতে স্বরের আগমন ঘটবে, অন্ত মানে শেষে, আর মধ্য যখন বলবে তখন সেটা কি মাঝে স্বরের আগমন ঘটবে। এরপর দেখো এই স্বরাগমের আরেকটি রয়েছে, দেখো এখানে অপিনিহিতি, এটা গুরুত্বপূর্ণ, আমি একটু আলোচনা করে যাচ্ছি, পরে বিগত বছরের প্রশ্ন দেখব। অপিনিহিতি বিষয়টা কি, পরে রস্যইকার, এটা গুরুত্বপূর্ণ, বিগত বছরের কোশ্চেন এসেছে, পরে রস্যইকার বা রস্যইকার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে রস্যইকার কিংবা রস্যকার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। যেমন এখানে মূল শব্দ ছিল দেখো আজি, আজি থেকে হচ্ছে আইজ, তাহলে দেখো পরে রস্যই বা রস্যকার যদি আগে উচ্চারিত হয় তার নাম কি হবে বলতো, অপিনিহিতি হবে। যেমন আজি থেকে আইজ, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ সাধু থেকে সাহুদ, তারপরে দেখো বাক্য থেকে বাক্য, সত্য থেকে সত্য, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই। তবে দেখো মারি থেকে মাইর, কালি থেকে কাইল, তাহলে দেখো পরে রস্যই বা রস্যকার যদি আগে উচ্চারিত হয় তার নাম হবে কি বলতো, অপিনিহিতি হবে। কি হবে, প্রত্যেকে লেখো, এই যে রস্যই বা রস্যকার যদি আগে উচ্চারিত হয় তাহলে তাকে কি বলা হবে, অপিনিহিতি বলা হবে, অপিনিহিতি বলা হবে। বুঝতে পেরেছো কিনা একটু জানাও, সমস্যা হলে সেটাও কমেন্টে জানাবা। অসমীকরণ দেখো, একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝে যখন আমরা স্বরধ্বনির আগমন ঘটে তাকে কি বলা হয়, অসমীকরণ। যেমন উদাহরণটা দেখো, এখানে আমরা যদি লিখি ধপ আর একটা হচ্ছে ধপ, তাহলে দেখো একই স্বর দূর করার জন্য মাঝে যখন আমরা স্বরধ্বনি নিয়ে আসবো তখন সেটা কি হবে বলতো, এই যে ধপা ধপ। তাহলে দেখো একই স্বর দূর করার জন্য মাঝে আমরা কি নিয়ে এসেছি, এখানে আকার অর্থাৎ স্বর নিয়ে এসেছি, এই জন্য এটার নাম হবে অসমীকরণ। ঠিক তেমনই ভাবে দেখো আরো একটি উদাহরণ আছে, টপ, টপ যোগ টপ, তাহলে দেখো একই স্বর দূর করার জন্য মাঝে আমরা কি নিয়ে আসবো, আ নিয়ে আসবো, অর্থাৎ স্বরধ্বনি নিয়ে আসবো, তখন সেটা কি হবে, অসমীকরণ। তাহলে টপ যোগ টপ, এটা কি হবে, টপ টপ। তারপরে দেখো গপ যোগ গপ, গপ গপ, এগুলো সব হচ্ছে অসমীকরণের উদাহরণ। একই স্বর দূর করার জন্য মাঝে যখন আমরা আকার নিয়ে আসবো অর্থাৎ স্বর নিয়ে আসবো তখন সেটা কি হবে, অসমীকরণ। এবার স্বরসঙ্গতি বিষয়টা দেখো, একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরে যে পরিবর্তন ঘটে তাকে বলা হয় স্বরসঙ্গতি। একটা হচ্ছে প্রগত, একটা পরাগত। প্রগত বিষয়টা কি দেখো, হোয়াইট বোর্ডে যাবো, হোয়াইট বোর্ড, আচ্ছা আমি এখানে দেখাচ্ছি, দেখো প্রগতটা মনে রাখবা, প্রগত মানে হচ্ছে প্রথমে মিল, প্রগত মানে কি মনে রাখবা, প্রথমে মিল বা প্রথমে প্রেম, এইভাবে মনে রাখবা। প্রথমে যখন অনেকে প্রেমে পড়ে তখন দেখবা অনেক কিছুতে মিল থাকে দুইজনের মধ্যে, তখন সেটা কি হবে, প্রগত। যেমন উদাহরণটা দেখো, শিখা, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন আসবে এমন, শিখা থেকে শিখে, এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ। তাহলে দেখো আমরা জানি স্বরসঙ্গতির ক্ষেত্রে, সেক্ষেত্রে একটা হচ্ছে পুরোগত স্বরসঙ্গতি, কি হবে, পুরোগত মানে প্রথমে মিল থাকবে। তাহলে এখানে দেখো শব্দটা কি ছিল, প্রথম শব্দটা ছিল শিকা, শিকা থেকে শিখে, তাহলে এখানে দেখো কি আছে, রস্যইকার আছে, এখানে কি আছে, রস্যইকার আছে, কিন্তু দ্বিতীয়টা এখানে আকার আছে, এখানে কি আছে, একার আছে। তাহলে দেখো এখানে একটা কমন আছে, সেটা কি, প্রথমে এখানে রস্যই আছে, এখানেও কি আছে, রস্যই। তাহলে প্রথমে যদি মিল থাকে, দুইটা শব্দের প্রথমে যদি মিল থাকে বা প্রথমে যদি প্রেম থাকে তখন সেটা কি হবে বলতো, পুরোগত স্বরসঙ্গতি। ক্লিয়ার কিনা, প্রত্যেকে লেখো, প্রথমে মিল সেটা হবে পুরোগত, প্রথমে মিল, এই যে পুরো থেকে হচ্ছে প্রথম। এরপরে আরো একটি উদাহরণ দেখো, যেমন তুলা থেকে তুলো, তুলা থেকে হচ্ছে তুলো, তাহলে এখানে দেখো দুইটা শব্দ, একটা হচ্ছে তুলা আর একটা হচ্ছে তুলো। তুলো হচ্ছে পরিবর্তন হয়েছে, ধ্বনি পরিবর্তন। তাহলে এখানে আমরা একটা বিষয় খেয়াল করব, সেটা হচ্ছে
এখানে কি আছে রস্য আছে, এর শুরুতে এখানে কি আছে রস্য আছে, কিন্তু এখানে শেষে কি আছে আ আছে, আর এখানে কি আছে ও আছে। তাহলে মিল দেখো কোথায় আছে, এর শুরুতে রস্য আছে, এর শুরুতে রস্য আছে। তাহলে প্রথমে যদি মিল থাকে স্বরে তাহলে সেটা কি হবে বলো তো, পুরোগত কি হবে। আর শেষে প্রেমে পড়লে কিছু মিল থাকে না, থাকে সেটা হচ্ছে কি দেখো পরাগত হবে। একটু পরে আসছি উদাহরণে। এই যে বৈশাখী চৌধুরী, অসংখ্য ধন্যবাদ তোমাকে। সে লিখেছে প্রগত মানে প্রথম ভালোবাসা, মানে সেখানে দুইজনের মধ্যে অনেক মিল থাকে। ছেলেরা সাধারণত ফুচকা খায় না, কিন্তু ওই মেয়ের পাল্লায় পরে কিন্তু ফুচকা খাবে। তাহলে দেখো এখানে প্রগত মানে প্রথমে মিল বা প্রথমে ভালোবাসা, আর পরাগত মানে কি পরে মিল হবে, সেটা আমরা এখন দেখছি। তার আগে একটু ঝটপট উত্তর করে দাও। শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের স্থান পরিবর্তন ঘটলে তাকে কি বলা হয়? ধ্বনি বিপর্যয়, সমীভবন, অসমীকরণ নাকি বিপ্রকর্ষ? ঝটপট জানাও। মিসু স্যার বহুদিন ধরে আপনাকে দেখি না, বুধবারে তোমাদের ক্লাস আছে অফলাইনে, মিস করবা না। আর অবশ্যই স্বপ্ন যাদের ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের জন্য লিখিত অংশের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য অবশ্যই কিন্তু এই জয়কুলি রিটেন বই বাংলা এবং ইংরেজি যে বইগুলো প্রকাশিত হয়েছে লাইব্রেরিতে, নিকটস্থ লাইব্রেরিতে খোঁজ নেবে এবং আমাদের পেজে নক করবে। সামনে সময় বেশি নাই, সব সময় পড়াশোনার সঙ্গেই থাকবে, সময়কে সৎ ব্যবহার করবে। তাহলে দেখো এখানে শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের স্থান পরিবর্তন যদি ঘটে তার নাম কি হবে বলো তো, ঝটপট জানাও। এগুলো তো পারার কথা, দ্রুত উত্তর করো। যারা ক জানিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা কিছুদিন পরে হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, মনটাকে বড় করার চেষ্টা করো। দেখো ক্লাসটি হচ্ছে ফ্রিতে পাচ্ছ, এত গুরুত্বপূর্ণ ক্লাস, প্রতিটা প্রশ্নে ব্যাখ্যা দিচ্ছি, বেসিকটা আলোচনা করছি। তারপরে ক্লাসটা যদি নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখো, খুব বেশি কি ক্ষতি হবে তোমাদের? মনটাকে বড় করার চেষ্টা করো, এখনই শেয়ার করে নাও। প্রয়োজনে তোমার জন্য যদি তোমার বন্ধু একটা শব্দ শিখতে পারে তাহলে তোমার জন্য কিন্তু সে দোয়া করবে, তাই না? একটু শেয়ার করে দাও। মর্মর থেকে মার্বেল, এটি কোন ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়া? ধ্বনি বিপর্যয়, ব্যঞ্জন দ্বিত্বতা, বিষমীভবন নাকি ব্যঞ্জন বিকৃতি? ঝটপট জানাও। ঝটপট জানাও সঠিক উত্তর কি হবে। মর্মর থেকে মার্বেল, এটা কোন ধরনের প্রক্রিয়া ধ্বনি পরিবর্তনের? দেখি সবার আগে কে উত্তর করতে পারে। আমি বলেছিলাম একই সমবর্ণের একটি যদি পরিবর্তন হয় তখন তাকে কি বলা হয়? বিষমীভবন বলা হয়। কি বলা হয়? বিষমীভবন। একই সমবর্ণের একটা পরিবর্তন, একই সমবর্ণের একটি পরিবর্তন, নাম তার বিষমীভবন। তাহলে এখানে দেখো ম আছে কয়টা? দুইটা। একটা ম পরিবর্তন হয়ে এখানে কি হয়েছে? ব হয়েছে। তাহলে এটা কি হবে বলো তো? বিষমীভবন হবে। কি হবে? বিষমীভবন। বুঝতে পেরেছো তো? বিষমীভবন হবে। এরপরে দেখো মধ্য স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি দেখো মধ্য মানে কি? আদি বা অন্ত স্বরধ্বনির দ্বারা, উভয় স্বরধ্বনির দ্বারা যদি মধ্য স্বরটা পরিবর্তন হয়, দেখো এখানে স্বরসঙ্গতি বলা হয়েছে। স্বরসঙ্গতি প্রগত মানে আমরা জানি প্রথমে, প্রগত মানে কি বলতো? প্রথমে মিল থাকবে। কি থাকবে? প্রথমে মিল থাকবে। এরপরে দেখো এই পরাগত মানে কি? এখানে আছে পরাগত। পরাগত মানে কি? পরে মিল থাকবে। কোথায় মিল থাকবে? পরে প্রেম বা কি থাকবে? মিল থাকবে। যেমন এখানে দেখো কি আছে? দেশি। পরীক্ষায় প্রশ্ন আসবে দেশি থেকে দেশি, এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ? তাহলে আমরা শুরুতে একটা বিষয় দেখার চেষ্টা করি। এখানে কি আছে? দেখো একার আছে, আর এখানে কি আছে? রস্বইকার আছে। অর্থাৎ শুরুতে কিন্তু মিল নাই। শুরুতে কি নাই? মিল নাই। কিন্তু এখানে দেখো শেষে রস্বই আছে, এখানে রস্বই আছে। শেষে মিল আছে বা পরে মিল আছে। আর পরে যদি মিল থাকে তার নাম কি হবে বলো তো? পরে মিল থাকলে সেটা হবে কি? পরাগত। পরাগত হবে। পরাগত হবে। কি হবে? পরাগত। পরে মিল থাকলে সেটা কি হবে? পরাগত হবে। প্রগত মানে কি? প্রথমে। পরাগত মানে কি বলতো? শেষে মিল থাকবে, পরে মিল থাকবে। এখানে আরেকটা উদাহরণ দেখো, এখানে আছে লেখা। লেখা থেকে হচ্ছে লেখা। তাহলে দেখো এখানে মিল আছে কোথায়?
এখানে শেষে আছে আকার, অর্থাৎ এখানে পরেরটায় আছে কি আছে আকার, অর্থাৎ শেষে মিল আছে। আর শেষে বা পরে যদি মিল থাকে তখন সেটা কি হবে পরাগত হবে। কি হবে পরাগত। আর অনন্য স্বরসঙ্গতি বিষয়টা কি? অনন্য স্বরসঙ্গতি হচ্ছে কোথাও কোনো মিল থাকবে না। এটা হচ্ছে দেখো মোজা, উদাহরণটা দেখো মোজা থেকে হচ্ছে বিগত বছরের প্রশ্ন, এটা মোজা থেকে হচ্ছে মোজা। এই অনন্য স্বরসঙ্গতি এটা মনে রাখবে এইভাবে যে এটা হচ্ছে সেম ইয়ারের প্রেম বলা হয়, সেম ইয়ারের, এইভাবে মনে রাখবা। দেখো বাংলা দ্বিতীয় পত্রতে একটু কঠিন সাবজেক্ট, সেক্ষেত্রে বিভিন্ন ছন্দ কৌশলের মাধ্যমে যদি আয়ত্ত করতে পারো তাহলে কখনো ভুলবা না। ব্যক্তিগত জীবনে উদাহরণ দিয়ে মনে রাখবা। তাহলে মোজা থেকে মোজো এটা মনে রাখবা সেম ইয়ারের প্রেম, অর্থাৎ এখানে কোনো কেউ কারো কথা শোনে না। এ বলে শীতের সময় যে ফ্যান বন্ধ থাকবে, বলবে ফ্যান চলবে। তাহলে দেখো মতের অমিল আছে। তাহলে এটা দেখো এখানে আছে ওকার আছে এর শুরুতে, এখানে কি আছে রস্যকার আছে, অর্থাৎ মিল নাই। এরপরে এখানে দেখো মোজা থেকে মুজো, এই উদাহরণটা হবে এইভাবে। যেমন উদাহরণটা এখানে আছে দেখো, এখানে এই যে মুজো, আর এখানে আছে কি আকার দ্বিতীয়টা, আর এখানে আছে ওকার। তাহলে দেখো কোথাও কোনো মিল নাই, কোথাও কোনো মিল নাই। এই জন্য এটা কি হবে বলতো? এটা হবে অনন্য স্বরসঙ্গতি। কি হবে? অনন্য স্বরসঙ্গতি, অর্থাৎ কোথাও কোনো মিল থাকবে না। ক্লিয়ার কিনা বলো? প্রগত মানে প্রথমে মিল, পরাগত মানে পরে মিল, আর অনন্য মানে কি বলতো? অনন্য মানে সেখানে কোথাও প্রথমে বা পরে কোথাও কোনো মিল থাকবে না, সেটা হবে কি অনন্য স্বরসঙ্গতি। তোমাদের কমেন্ট আসছে না কেন? আরেকটা এখানে আছে দেখো, সেটা হচ্ছে মধ্যগত স্বরসঙ্গতি। মধ্যগত মানে কি মাঝে থাকবে কি বলতো? এখানে আছে দেখো মাঝে অমিল থাকবে। মধ্যগত মানে কি মাঝে থাকবে অমিল, এটা মনে রাখবা। মাঝে কি থাকবে? অমিল থাকবে। যেমন এখানে দেখো বিলাতি, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বিলাতি থেকে বিলিতি, এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন? তাহলে দেখো এর মাঝে এখানে আকার আছে আর এখানে কি আছে রস্যইকার, অর্থাৎ মাঝে যদি অমিল থাকে, মাঝে অমিল থাকে তখন সেটা হবে মধ্যগত। কি হবে? মধ্যগত হবে, মধ্যগত। আর এটা হবে কি মোজা থেকে মুজো। এবার দেখো সম্প্রকর্ষ বা স্বরলোপ, এটা মনে রাখবা। স্বরাগম মানে স্বরের আগমন, আর স্বরলোপ মানে কি স্বরটা লোপ পাবে। সেটা স্বর কয়ভাবে লোপ পেতে পারে? সেটা হচ্ছে তিন ভাবে স্বর লোপ পেতে পারে। একটা হচ্ছে আদি স্বর লোপ, একটা হচ্ছে মধ্য মানে মাঝ থেকে লোপ পাবে, আর একটা হচ্ছে অন্ত মানে শেষে লোপ পাবে। যেমন উদাহরণটা দেখো, এখানে আদি স্বরলোপের মধ্যে আছে এখানে দেখো অলাবু, অলাবু থেকে হচ্ছে লাবু, তারপর হচ্ছে লাউ, অলাবু থেকে লাবু, তারপর হচ্ছে কি লাউ। তাহলে এখানে দেখো প্রথমে কি ছিল? অলাবু ছিল, পরবর্তীতে পরিবর্তন হয়েছে লাবু। তাহলে এখানে লাবুতে একটা কি মিসিং আছে বলতো? একটা স্বর মিসিং আছে। সেই স্বরটা কি? এই যে অ। তাহলে কোন জায়গা থেকে মিসিং আছে? শুরুতে। আর শুরু থেকে যদি মিসিং হয় তখন সেটা কি হবে বলতো? আদি স্বর লোপ, আদি স্বর লোপ হবে। আর মধ্য স্বর লোপ মানে কি মাঝ থেকে স্বরটা লোপ পাবে। যেমন এখানে দেখো সুবর্ণ থেকে স্বর্ণ, তারপরে দেখো এখানে আছে নারিকেল থেকে নারকেল। তাহলে দেখো মাঝ থেকে যদি লোপ পায় তখন সেটা কি হবে? মধ্য স্বর লোপ। ঠিক তেমনি ভাবে সুবর্ণ থেকে স্বর্ণ, তারপরে দেখো এখানে আছে গামোছা থেকে গামছা, এগুলো সব মাঝ থেকে যদি স্বরটা লোপ পায় তখন সেটা কি হবে বলতো? মধ্য স্বর লোপ, মধ্য স্বর লোপ। জুম করে নিতে বলছো, আচ্ছা আমি ভয়েস যতটুকু বলছি এটা একটু শোনার, ফোনে তোমরা একটু এটা স্ক্রিনটা বড় করে নাও। এরপর অন্ত স্বরলোপ মানে কি? দেখো শেষ থেকে স্বরটা লোপ পাবে। যেমন এটা খুবই গুরুত্বপূর্ণ, আশা। আশা হচ্ছে মূল শব্দ, এর পরিবর্তিত রূপ হচ্ছে আশ। তাহলে বলো তো এখান থেকে মিসিং আছে কোনটা? একটু ঝটপট আমাকে জানাও, এখানে মিসিং আছে কোনটা? আরেকটু উদাহরণ দেখো, এখানে যদি বলা হয় রাতি, রাতি থেকে হচ্ছে রাত, এখান থেকে মিসিং আছে কি? এখানে দেখো আশা থেকে হচ্ছে আশ, অর্থাৎ আকারটা মিসিং আছে কোন জায়গা থেকে? শেষের থেকে। তাহলে শেষ থেকে যদি স্বর লোপ পায় তখন সেটা কি হবে? অন্ত স্বর লোপ। রাতি থেকে হচ্ছে রাত, শেষ থেকে একটা স্বর লোপ পেয়েছে, এই জন্য এটা কি হবে বলতো? অন্ত স্বর লোপ। তাহলে স্বরাগম মানে স্বরের আগমন, এটা তিন ভাবে ঘটতে পারে। শুরুতে ঘটতে পারে, মাঝে এবং অন্তে, শেষে ঘটতে পারে। আর স্বরাগমের বিপরীতটা হচ্ছে কি? স্বরলোপ, সে স্বরটা চলে যাবে। আর স্বরাগম মানে কি? স্বর আসবে। 6 নম্বরটা দেখো গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ধ্বনি বিপর্যয়।
শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের যদি পরস্পর স্থান পরিবর্তন ঘটে, আবারও দেখো দুটি ব্যঞ্জন থাকবে, অন্য কোনো ব্যঞ্জন আসবে না, কিন্তু নিজেদের মধ্যে পরস্পর স্থান পরিবর্তন করবে, সেটা হবে ধ্বনি বিপর্যয়। যেমন আমরা যদি এখানে লিখি দেখো লাফ, লাফ থেকে হচ্ছে ফাল, তাহলে এখানে দেখো ল আছে, এখানে ল আছে, এখানে ফ আছে, এখানে ফ, কিন্তু এই পরস্পর কি করেছে স্থান পরিবর্তন। প্রত্যেকে একটু কমেন্টে লেখো যে পরস্পর স্থান পরিবর্তন, সেটা হবে কি ব্যঞ্জন ধ্বনি বিপর্যয় হবে। এরপরে দেখো বাক্স থেকে বাস্ক, অর্থাৎ এখানে ছিল কি দেখো বাক্স থেকে হচ্ছে বাস্ক, তাহলে দেখো নিজেদের মধ্যে শুধুমাত্র স্থান পরিবর্তন করেছে, আর স্থান পরিবর্তন করলে সেটা কি হবে বলতো ধ্বনি বিপর্যয় হবে। কি হবে? ধ্বনি বিপর্যয়। আবারও বলছি স্থান পরিবর্তন করলে সেটা ধ্বনি বিপর্যয় হবে। আচ্ছা, এই ধ্বনি পরিবর্তন লিখিত অংশ মানে বেসিকটুকু তোমাদের অনেক রয়েছে, এই জন্য অনেকে বুঝতে মানে ওইভাবে মানে জুম করতে বলছো, আমি তো ভয়েস বলছি, এটা একটু শোনো, আর যাদের কাছে বই আছে তারা তো দেখে নিতেই পারছো। এরপরে দেখো পিশাচ, এটা গুরুত্বপূর্ণ, বারবার এই উদাহরণটা পরীক্ষায় আসে তোমাদের। পিশাচ থেকে হচ্ছে পিশাচ, তাহলে দেখেন এখানে পরস্পর স্থান পরিবর্তন করেছে। তালবস্য আগে ছিল মাঝে, সেটা চলে গেছে শেষে, চ ছিল শেষে, সেটা শুরু মাঝে এসেছে। তাহলে যদি ব্যঞ্জন এই ধ্বনি বর্ণগুলো পরস্পর স্থান পরিবর্তন করে নিজেদের মধ্যে, তখন সেটা কি হবে বলতো ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয়। এমডি আবু রায়হান, অসংখ্য ধন্যবাদ তোমাকে, প্রত্যেকে লেখো, তাহলে ক্লাসের পরটা ক্লাসে কিন্তু তোমাদের শেষ হবে। পরস্পর স্থান পরিবর্তন করলে সেটা কি হবে? ধ্বনি বিপর্যয় হবে। এবার বলো 6 নম্বর প্রশ্নটি, দেখি কে আগে উত্তর করতে পারে। স্কুল থেকে স্কুল, এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তন বলো, ঝটপট জানিয়ে দাও। ঝটপট জানাও সঠিক উত্তর কি হবে, ঝটপট জানাও। 25টা শেয়ার। আমি আরো কিছু স্কুল থেকে, তাহলে দেখো মূল শব্দটা ছিল স্কুল, এটা হয়েছে স্কুল, তাহলে একটা স্বর এসেছে কোথায়? শুরুতে এসেছে, আদিতে এসেছে, এজন্য এটা কি হবে? আদি স্বরাগম হবে। স্বরাগম মানে স্বরের আগমন। তাহলে যারা ক জানিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে সঠিক উত্তর হবে ক। এরপর দেখো ব্যঞ্জন বিকৃতির দৃষ্টান্ত কোনটি, খুবই গুরুত্বপূর্ণ এটা। এটা মনে রাখার জন্য এইভাবে মনে রাখবা, একটা গান আছে দেখো, অনেকে একটু শুনেছো, জাস্ট মনে রাখার জন্য। এরই নাম ব্যঞ্জন বিকৃতি। কিভাবে মনে রাখবা? দেখো এখানে বলা হয়েছে ব্যঞ্জন বিকৃতির দৃষ্টান্ত কোনটি। এটা এসেছিল দেখো খ ইউনিটে এবং জাবি এফ ইউনিট, অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন অনুষদ। এবার কিন্তু তোমাদের ইংলিশ ভার্সনে কিন্তু কোর্সের আসবে এবং বাংলাগুলো এভাবে থাকবে। এটা যারা অফলাইন ক্লাস করেছে তাদেরকে তো বিস্তারিতভাবে বুঝিয়েছি। আবার দেখো এটা হচ্ছে চলে গেছো তাতে কি নতুন একটা পেয়েছি, এর নাম কি হবে? ব্যঞ্জন বিকৃতি। তাহলে একটা চলে যাবে, তার জায়গা আরেকজন দখল করবে, সেটা হবে কি? ব্যঞ্জন বিকৃতি। যেমন এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বারবার আসে। ধোবা, আগে ছিল দেখো ব, পরবর্তীতে বটা পরিবর্তন চলে যে কে এসেছে, এখানে দেখো প এসেছে, তাহলে ধোপা থেকে ধোবা বা ধোবা থেকে ধোপা, এটা কি হবে? ব্যঞ্জন বিকৃতি। এরপর হতে পারে দেখো দাইমা, দাইমা থেকে হচ্ছে ধাইমা, তাহলে দেখো একটা চলে যাবে আর একটা আসবে, নাম তার হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। তার মানে এখানে দেখো আগে ছিল দাইমা, এখন এসেছে কি ধাইমা। এরপর আরেকটা উদাহরণ দেখো, শফিক থেকে রফিক, আগে ছিল শফিক, তার বন্ধু ছিল শফিক, এখন শফিক চলে যাওয়ার পর এসেছে কে? রফিক। তাহলে দেখো স এর স্থলে কে এসেছে বলতো? এখানে র এসেছে, তাহলে একটা ব্যঞ্জন চলে যাবে আর একটা আসবে, নাম তার ব্যঞ্জন বিকৃতি। এজন্য বলেছি আমি, চলে গেছো তাতে কি নতুন একটা পেয়েছি, এর নাম ব্যঞ্জন বিকৃতি। ক্লিয়ার কিনা বলো, আর কি বলবা? একটা চলে যাবে আর একটা আসবে, নাম তার ব্যঞ্জন বিকৃতি।
আর বিকৃতি মানে কি বলতো? তুচ্ছ তাচ্ছিল্য করে আমরা যে কথাগুলো বলে থাকি, তুচ্ছ তাচ্ছিল্য, সেটা হাজার হাজার উদাহরণ আছে। আমরা যদি বলি যে আপা, আপা থেকে হচ্ছে আফা, এটা কি হয় বলতো? ব্যঞ্জন বিকৃতি। আবার অনেকে বলে আরে বেটা তুমি বসো তো, বা আসো, আসো থেকে আমরা বলি হচ্ছে আহো, তাহলে এটা কি হবে বলতো? ব্যঞ্জন বিকৃতি। এরপরে বসো থেকে বহ, বহ, এটা কি হবে বলতো? এই যে ব্যঞ্জন বিকৃতি। পানি থেকে হানি, সব কি হবে? ব্যঞ্জন বিকৃতি, মানে তুচ্ছ তাচ্ছিল্য করে আমরা এগুলো বলে থাকি। শেষ পর্যন্ত ক্লাসটি করবে, অনেক কিছু শিখতে পারবে। সামনে বিএপি পরীক্ষা, এই ক্লাস থেকে বিএপিতে তুমি কমন পাবে, সকল বিশ্ববিদ্যালয়ে কমন পাবা, সমীভবন এবং নার্সিং এ তো পাবাই পাবা। শব্দ মধ্যস্থ মানে শব্দের মধ্যে দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে যদি অল্প বিস্তার সমতা লাভ করে তখন তাকে বলা হয় সমীভবন। যেমন এখানে দেখো জন্ম থেকে এখানে ন আছে আর কি আছে? ম, এটা পরিবর্তন হয়ে কি হয়েছে দেখো তো? ম এবং ম, দুইটা ম হয়েছে। তাহলে দেখো এই স্বরসঙ্গতির মতো সমীভবন 3, এটা দেখো প্রগত আছে, পরাগত, আর একটা কি? অনন্য সমীভবন। কিভাবে মনে রাখবা দেখো, এই যে পক্ষ থেকে পক্ষ, চক্র থেকে চক্র, তাহলে উদাহরণটা দেখো এখানে কি আছে? পক্ষ, বানানটা গুরুত্বপূর্ণ। তারপর কি আছে দেখো? পক্ষ, পরবর্তীতে দুইটা ক আছে। তাহলে কিভাবে মনে রাখবা দেখো, এখানে আছে ক আর হচ্ছে ব আছে, এর পরবর্তীতে আছে কি? দুইটা ক আছে। তাহলে প্রথমে আছে ক, প্রথমটা অনুযায়ী যদি দ্বিতীয় বর্ণগুলো হয়, প্রথম বর্ণ অনুযায়ী যুক্ত বর্ণের প্রথম বর্ণ অনুযায়ী যদি দ্বিতীয় বর্ণগুলো হয়ে থাকে তখন সেটা হবে প্রগত। প্রগত মানে কি? প্রথমে, তাহলে প্রথমে ছিল ক, পরে ছিল হচ্ছে ব, তাহলে প্রথম ক অনুযায়ী পরবর্তীতে দুইটা ক হয়েছে, এই জন্য এটা কি হবে? প্রগত সমীভবন। প্রগত কি হবে? সমীভবন। এরপর আরেকটা উদাহরণ দেখো, এখানে আছে পদ্ম। অনেকে ইনবক্সে বলে ভাই এটা বুঝিয়ে দেন, এটা এবার দেখো, পদ্ম থেকে হচ্ছে পদ্ম, খুবই সহজ এটা। এখানে আছে যুক্ত বর্ণ দ এবং কি আছে? ম, আর পরবর্তীটা আছে কি দেখো? দুইটা দ। তাহলে এখন খেয়াল করো, এখানে আছে দ এবং ম, প্রথমে আছে দ, পরবর্তীতে আছে ম, তাহলে কোন বর্ণ অনুযায়ী? প্রথম বর্ণ অনুযায়ী দ্বিতীয় বর্ণগুলো হয়েছে নাকি দ্বিতীয় বর্ণগুলো অনুযায়ী হয়েছে? নিশ্চয় এখানে প্রথম বর্ণ ছিল দ, পরবর্তীতে দ কয়টা হয়েছে দেখো? দুইটা। তাহলে দেখো প্রথম বর্ণ অনুযায়ী যদি দ্বিতীয় বর্ণগুলো হয় তখন তার নাম হবে পুরোগত সমীভবন। পুরোগত মানে কি? প্রথমটা অনুযায়ী। বুঝতে পেরেছো কিনা বলো? ভাইয়া আসলেই ভালো পড়ান। হ্যাঁ ধন্যবাদ সাকিব আল হাসান, আমার বন্ধু, আমার ডিপার্টমেন্টের বন্ধু, অসংখ্য ধন্যবাদ তোমাকে সাকিব আল হাসান। এরপরে দেখো এখানে আছে, তাহলে এই উদাহরণটা দেখো, প্রগত মানে কি বলতো? প্রগত সমীভবন মানে প্রথমটা অনুযায়ী দ্বিতীয় বর্ণগুলো হবে। এরপরে দেখো পরাগত, পরাগত মানে কি? পরেরটা অনুযায়ী। যেমন এখানে উদাহরণ আছে দেখো, যেমন এখানে আছে দেখো রাধনা থেকে হচ্ছে রান্না, কি ছিল দেখো এখানে? রাধনা থেকে হচ্ছে রান্না, তাহলে এখানে প্রথমে ছিল কি? ধ, আর পরে ছিল কি দেখো? ন ছিল, পরবর্তীতে পরিবর্তন হয়েছে কি? ন এবং ন। তাহলে দেখো প্রথমটা অনুযায়ী দ্বিতীয় বর্ণগুলো হয়েছে নাকি দ্বিতীয়টা অনুযায়ী দ্বিতীয় বর্ণগুলো হয়েছে পরেরগুলো? নিশ্চয় এখানে এই যে ন আছে দ্বিতীয়, অর্থাৎ দ্বিতীয়টা অনুযায়ী দ্বিতীয় বর্ণ অর্থাৎ ন হয়েছে। যেহেতু প্রথমটা অনুযায়ী যদি হয় তাহলে সেটা পুরোগত হবে, আর পরাগত মানে কি? পরেরটা। তাহলে দেখো ন অনুযায়ী পরবর্তী ন দুইটা হয়েছে, এই জন্য এটার নাম হচ্ছে পরাগত সমীভবন। যেমন তজ্জন্য থেকে তজ্জন্য, তারপরে দেখো এখানে আছে রাধনা থেকে রান্না, কাঁধ থেকে হচ্ছে কান্না, তারপর হচ্ছে দেখো বজ্জাত থেকে বজ্জাত, বিপদজনক থেকে বিপদজনক, এগুলো সব কি হবে বলতো? এগুলো হবে সব পরাগত সমীভবন। প্রগত মানে শুরুটা অনুযায়ী হবে দ্বিতীয় বর্ণগুলো, পরাগত মানে পরেরটা অনুযায়ী দ্বিতীয় বর্ণগুলো হবে। আর অনন্য মানে কি দেখো এখানে? পূর্ববর্তী এবং পরবর্তী ধ্বনি পরস্পরকে প্রভাবিত করে অন্য একটা ধ্বনি তৈরি করে। যেমন সত্য থেকে সচ্চ, কোনো মিল থাকবে না এখানে। বিদ্যা থেকে হচ্ছে বিদ্যা, যেমন সত্য, এখানে দেখো সত্য থেকে কি হচ্ছে? এখানে সচ্চ, এখানে দেখো কোনোটার মধ্যে কোনো পরিবর্তন হয়নি, মানে এখানে ছিল ত ছিল, এখানে ছিল স, অর্থাৎ কোনো কোথাও প্রথমে বা শেষে কত মিল থাকবে না, কোনো মিল থাকবে না, তখন সেটা হবে অনন্য সমীভবন। কি হবে? অনন্য। আচ্ছা এই উদাহরণটা, এই কুইজের উত্তরটা একটু দাও। লাভ থেকে ফাল কোন ধরনের ধ্বনি পরিবর্তনের দৃষ্টান্ত? ঝটপট জানাও।
সামিয়া সুলতানা ভাইয়া আপনি খুব ভালো করে পড়ান, দোয়া করবে। শুভ্র আমার বন্ধু হয়, দেখো ধন্যবাদ তোমাদেরকে ক্লাসটিতে যুক্ত হওয়ার জন্য, এবং তোমাদের ছোট ভাই বোনের জন্য একটু দোয়া এবং কিভাবে তারা পড়লে চান্স পাবে একটু জানিয়ে দিও। লাভ থেকে ফাল কোন ধরনের ধ্বনি পরিবর্তনের দৃষ্টান্ত জানিয়ে দাও। বলা হয়েছে পরস্পর যদি নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে তখন সেটা কি হবে বলো তো? ব্যঞ্জন কি হবে? ধ্বনি বিপর্যয় হবে। আর ব্যঞ্জন বিকৃতি একটা জায়গা আর একটা দখল করবে। যেমন এটা দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 13-14 সেশনে এসেছিল, এবং খ ইউনিটে সেটা এসেছিল 7-8 সেশনে। বলো এখানে ছিল ল ছিল প্রথমে শুরুতে, আর সেটা চলে গেছে এখানে কোথায়? শেষে। তাহলে পরস্পর যদি স্থান পরিবর্তন করে নিজেদের মধ্যে তখন সেটা কি হবে? ধ্বনি বিপর্যয়। সাব্বির খান অসংখ্য ধন্যবাদ তোমাকে। সঠিক উত্তর হবে ধ্বনি বিপর্যয়। এর আগে দেখো আমাদের আরেকটি থিওরি আছে, 9 নম্বরটা জানাও, তারপর আমি বাকি অংশটুকু আলোচনা করব। একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে কি বলে? এটা ঘ ইউনিটে 13-14 সেশনে এসেছিল। পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝে যখন আমরা স্বরধ্বনি নিয়ে আসবো বা আগমন ঘটবে তখন তাকে বলা হয় অসমীকরণ। তাহলে দেখো টপ, এখানেও টপ, একই স্বর। এই পুনরাবৃত্তি দূর করার জন্য আমরা মাঝে কি নিয়ে এসেছি? দেখো এখানে আকার নিয়ে এসেছি, অর্থাৎ এটা কি হবে? অসমীকরণ। ঠিক তেমনই ভাবে আরেকটা উদাহরণ দেখো, ধপ, ধপ যোগ হচ্ছে ধপ, তাহলে এটা কি হবে? ধপা ধপ। তাহলে দেখো মাঝে একটা একই স্বর দূর করার জন্য মাঝে একটা আমরা স্বরধ্বনি নিয়ে এসেছি, অর্থাৎ আকার। তাহলে এটা কি হবে বলতো? অসমীকরণ হবে। সঠিক উত্তর হবে খ। অসংখ্য ধন্যবাদ যারা খ জানিয়েছো। আমাদের আরো কিছু আছে, দেখো এখান থেকে বিষমী ভবন বলা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ এটা। দুটি সমবর্ণের একটা পরিবর্তনকে বলা হয় বিষমী ভবন। গত বছর কিন্তু এটা চট্টগ্রাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছে। যেমন এখানে দেখো শরীর, জাতীয় উদাহরণ, শরীর থেকে শরীর, এটা কোন ধরনের পরিবর্তন? তাহলে একই সমবর্ণ, এখানে র আছে এখানেও র, একই সমবর্ণের একটা যখন পরিবর্তন হবে নাম তার হবে বিষমী ভবন। লাল থেকে নাল, তাহলে এখানে দেখো উদাহরণটা জাতীয় উদাহরণ, লাল থেকে হচ্ছে নাল, তাহলে এখানে ল ছিল এখানে ল, অর্থাৎ একই সমবর্ণ একটা পরিবর্তন হয়ে এখানে হয়েছে ন, তাহলে এটা কি হবে বলতো? বিষমী ভবন হবে। তারপরে দেখো এখানে আছে তরোয়ার থেকে তলোয়ার, আলমারি থেকে হচ্ছে আলমারি, তাহলে একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝে যখন আমরা, ভাইয়া আপনারে আমার কি যে ভালো লাগে, দোয়া করবা আর ক্লাসগুলো করবা, আমাদের বইগুলো কিনবা, তাহলে আমি খুশি হয়ে যাব। দ্বিত্ব ব্যঞ্জন, দ্বিত্ব ব্যঞ্জন কখনো কখনো জোর দেওয়ার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ, দ্বিত্ব মানে কি বলতো? দুই, দ্বিত্ব মানে কি বলতো? দুই হবে। যেমন এখানে দেখো মূল শব্দ ছিল পাকা, পাকা থেকে হচ্ছে পাক্কা, তাহলে এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন? দেখো এটা মনে রাখবা হচ্ছে কখনো কখনো জোর দেওয়ার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্জনটা কি হবে? দুইবার হবে। কি হবে? দ্বিত্ব উচ্চারণ করব। যেমন পাকা থেকে পাক্কা, তারপরে দেখো বড় থেকে বড্ড, ছোট থেকে ছোট্ট, সকাল থেকে সকাল, তারপরে একেবারে থেকে একেবারে। এই যে একেবারে, এই বইটা যদি তোমরা লিখিত বইগুলো তোমরা কাছে রাখো, লিখিত তোমাদের একেবারে সেই ফাটাফাটি প্রস্তুতি হবে। এগুলো সব কি হবে বলতো? এই যে দ্বিত্ব ব্যঞ্জন হবে। আর ব্যঞ্জন বিকৃতি তো বললামই, শব্দের মধ্যে কোনো কোনো সময় ব্যঞ্জন বর্ণের পরিবর্তন ঘটবে, মানে একটা চলে যাবে আর একটা আসবে, নাম তার ব্যঞ্জন বিকৃতি। যেমন কবাট থেকে হচ্ছে কপাট, কি ছিল দেখো? কবাট, কবাট থেকে হচ্ছে কপাট, এখানে আগে ছিল ব চলে যে কি এসেছে প, তাহলে দেখো একটা চলে যাবে আর একটা আসবে, নাম তার ব্যঞ্জন বিকৃতি। আর ব্যঞ্জন চ্যুতিটা দেখো পাশাপাশি সম উচ্চারণের একটা ব্যঞ্জন চলে যাবে। যেমন এখানে উদাহরণ দেখো, আমরা যদি বলি বড় দিদি, প্রশ্নটা আসবে কেমন দেখো? বড় দিদি থেকে বড়দি, তাহলে দেখো এখানে পাশাপাশি দুইটা ছিল, কি ছিল? বলা হয়েছে পাশাপাশি সম উচ্চারণের দুটো ব্যঞ্জন থাকলে একটা লোপ পাবে, সেটা কি হবে? ব্যঞ্জন চ্যুতি হবে। আর যে জিয়াদ খান বলেছে জিলানি ভাই অন ফায়ার ইন বাংলা, ধন্যবাদ তোমাকে। এরপরে দেখো আরেকটি উদাহরণ যদি আমরা লিখি, মমতা দিদি, মমতা দিদি থেকে, দেখো মমতা দিদি থেকে যদি আমরা বলি মমতা দি, এটা কোন ধরনের পরিবর্তন? ঝটপট জানাও দেখি, যে কে আগে উত্তর করতে পারে সবার আগে। মমতা দিদি থেকে মমতা দি, এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ? ঝটপট জানাও। বড় দাদা থেকে বড়দা,
ঠাকুর দাদা থেকে ঠাকুরদা, এগুলো সব কি হবে বলতো? ব্যঞ্জন চ্যুতি হবে। কি হবে? ব্যঞ্জন চ্যুতি। একটা ব্যঞ্জন মানে সম উচ্চারণে দুটি ব্যঞ্জন থাকলে একটা লোপ পাবে। মমতা দিদি থেকে মমতা দি, এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ? ঝটপট জানিয়ে দাও। আমাদের পেজে কিন্তু তোমাদের যে ফুল কোর্সে অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এবং তোমাদের লিখিত যে ক্লাসগুলো হবে রুটিন কিন্তু প্রকাশিত হয়েছে। তোমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের পেজে এসে আপডেট তথ্যগুলো দেখবা। তাহলে এখানে কি হবে বলো তো? সঠিক উত্তর হবে এখানে এই যে ব্যঞ্জন চ্যুতি। তাহলে মমতা দিদি থেকে এখানে দেওয়া ছিল কয়টা? দেখো তো দুইটা, একটা লোপ পেয়েছে। তাহলে সম উচ্চারণের একটা যদি লোপ পায় তখন সেটা কি হবে? ব্যঞ্জন চ্যুতি হবে। অন্তর্হতিটা দেখো, পদের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি যদি লোপ পায়, একটা ব্যঞ্জন থাকবে একটাই লোপ পাবে, তখন সেটা হবে অন্তর্হতি। যেমন উদাহরণটা ছিল দেখো ফাল্গুন, কি ছিল? এটাই পরীক্ষায় বেশি এসেছে যাবৎকাল। ফাল্গুন থেকে ফাগুন, ফাল্গুন থেকে কি হবে? ফাগুন। তাহলে দেখো একটা ব্যঞ্জন ল ছিল, লটা লোপ পেয়েছে, তাহলে এটা কি হবে বলতো? অন্তর্হতি হবে। ফলাহার থেকে ফলার, আলাহিদা থেকে আলাদা, এগুলো সব কি হবে? অন্তর্হতি হবে। এরপরে আছে দেখো অভিশ্রুতি। অভিশ্রুতি অপিনিহিতির পরবর্তী পর্যায়, অর্থাৎ এখানে দেখো জালিয়া থেকে জাইলা, তারপরে জেলে, রাখিয়া থেকে রাইখা, তারপরে রেখে, সাধু এবং চরিত্রূপ যেটা রয়েছে সেক্ষেত্রে এটা কি হবে? দেখো অভিশ্রুতি হবে। পরীক্ষার প্রশ্ন আসতে পারে রাখিয়া থেকে রাইখা রেখে, বা করিয়া থেকে কইরা তারপরে করে, এটা কোন ধরনের পরিবর্তন? এটা কি হবে? অভিশ্রুতি হবে। কি হবে? অভিশ্রুতি। ধ্বনি পরিবর্তনের এত সময় যতটুকু আলোচনা করা হয়েছে কতটুকু বুঝতে পেরেছো এবং কেমন লেগেছে অবশ্যই জানাবা। এরপর আমরা পরবর্তী আমাদের টপিক হচ্ছে জ্যোতি চিহ্ন, ছেদ চিহ্ন বা বিরাম চিহ্ন। এরপর রয়েছে নুরুল দিনের কথা মনে পড়ে যায়। জ্যোতি ছেদ চিহ্ন থেকে তুমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রশ্ন কমন পাবা। খুবই গুরুত্বপূর্ণ টপিক। আমরা বিভিন্ন ছন্দের মাধ্যমে এটা শিখব এবং বিগত বছরের প্রশ্ন আমরা অনুশীলন করব। ঝটপট একটু জানাও আর আমি পরবর্তী অংশটুকু আলোচনা করছি। স্বরধ্বনি পরিবর্তন আছে, ধ্বনি পরিবর্তন স্বরধ্বনির আছে এবং ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন আছে। স্বরধ্বনির মধ্যে দেখো কোনগুলো আছে সেটা দেখো, স্বরাগাম আদি হতে পারে, মধ্য হতে পারে বা অন্ত স্বরাগাম। আর ব্যঞ্জন শব্দটি থাকলে ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন হবে, যেমন দ্বিত্ব ব্যঞ্জন। দ্বিত্ব ব্যঞ্জন মানে কি? দুইবার ব্যঞ্জন বিকৃতি এবং ব্যঞ্জন চ্যুতি। আর ব্যঞ্জন বিকৃতি মানে একটা চলে যাবে তার জায়গায় আরেকটা আসবে। আর ব্যঞ্জন চ্যুতি মানে কি? দুটি সমবর্ণের ব্যঞ্জন যদি উচ্চারণ হয় একটা ব্যঞ্জন চলে যাবে। যেমন বড় দাদা থেকে বরদা, এটা। আর শব্দের প্রথম বর্ণ স্বরবর্ণ হলে স্বরধ্বনি পরিবর্তন, যেমন অপিনিহিতি, এখানে অ আছে। অভিশ্রুতি, এখানে অ আছে। অসমীকরণ, এখানে কি আছে? অ আছে। আর ব্যতিক্রম হচ্ছে অন্তর্হতি, শুরুতে স্বরবর্ণ থাকলেও এটি ব্যঞ্জনধ্বনি পরিবর্তন হবে। প্রথমে যদি ব্যঞ্জন বর্ণ হয়, যেমন এখানে ধ্বনি বিপর্যয়, তাহলে ধটা এখানে তো স্বর না। সমীভবন, এখানে স আছে। বিষমীভবন, এখানে বি আছে। রকার লোপ এবং হকার লোপ, যেমন আল্লাহ থেকে আল্লাহ, এটা কি হবে বলতো? এই যে হকার লোপ হবে, হকার লোপ। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দরভাবে বোঝাচ্ছেন, অল ক্লিয়ার, মানে সবটুকু বুঝতে পেরেছে। তোমরা যখন হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আগামী শীতে তো তোমরা বিভিন্ন ক্যাম্পাসে থাকবা, নিজের বিশ্ববিদ্যালয়কে নিজের করে নিতে পারবা। তার জন্য আমাদের যে প্রচেষ্টাগুলো তোমাদের সর্বাত্মক সবসময় তোমাদের আমরা পাশে থাকবো। সেজন্য আমাদের ফ্রি ক্লাসের পাশাপাশি দেখো, ফ্রি ক্লাস বলে যে ফ্রি এটা না, প্রত্যেকটা বিষয় দেখো আমরা বিস্তারিতভাবে আলোচনা করছি। আমাদের বইগুলো তোমরা সাথে রাখবা, তাহলে এই যে ধ্বনি পরিবর্তন করাচ্ছে, এরপর জ্যোতিচিহ্ন করাবো, তোমরা বেসিক আলোচনা করবো আর কিছু প্রশ্ন, আর এর বাইরে যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি যদি ভালোভাবে কয়েকবার রিভিশন দিয়ে পরীক্ষার হলে যেতে পারো, ইনশাল্লাহ তুমি শতভাগ কমন পাবা, এটুকু নিশ্চয়তা আমরা দিচ্ছি। ঝটপট জানিয়ে দাও, বড় দাদা থেকে বরদা শব্দের এই পরিবর্তনকে কি বলা হয়? তামিম ইসলাম ইমন, আমি অনেক ক্লান্ত, তারপরে ক্লাস নিতে হচ্ছে তোমাদের জন্য। এনার্জি আসে তোমাদের কাছ থেকে, তোমরা যখন চান্স পাবা না, ওই মুহূর্তটা যে ভাই আমি চান্স পেয়েছি, ওই মুহূর্তটা আমাদের কাছে অনেক স্বর্ণময় মুহূর্ত। এজন্য তোমরাও পরিশ্রম করো, আমরাও পরিশ্রম করছি, ভালো কিছু হবে।
বড় দাদা থেকে, তাহলে উচ্চারণটা কি ছিল নিয়মটা, যদি একই সম উচ্চারণের একটা ব্যঞ্জন যদি লোপ পায় তখন তাকে কি বলা হবে, ব্যঞ্জন চ্যুতি বলা হবে, ব্যঞ্জন চ্যুতি। যেমন বড় দাদা থেকে বড়দা, ছোট দাদা থেকে ছোটদা, এগুলো সব কি হবে, ব্যঞ্জন চ্যুতি হবে। 10 ঘ, নিচের কোনটি ব্যঞ্জন বিকৃতির উদাহরণ, দেখি কি আগে উত্তর করতে পারে। ব্যঞ্জন বিকৃতি, আমরা এখন পর্যন্ত প্রায় 85 জন আছি, কিন্তু কমেন্ট করছি কয়েকজন, কেন? তোমরা প্রত্যেকেই তো পরীক্ষার্থী, তাই না? উত্তর করো, তোমার ভুল যাবে, ভুল থেকে শিক্ষা নিবা, আমার পথ থেকে তো শিক্ষা নাও, তাই না? এখানে দেখো আছে লাল থেকে নাল, এটা তো হবে না, কারণ বিষমী ভবন হবে, একই সমবনের একটা পরিবর্তনকে বিষমী ভবন বলে। রিক্সা থেকে রিক্সা পরস্পর যদি স্থান পরিবর্তন করে তখন তার নাম হচ্ছে ধ্বনি বিপর্যয়। ধোবা থেকে ধোপা, আর একটা আছে বড় দাদা থেকে বড়দা, এটা হবে ব্যঞ্জন চ্যুতি। তাহলে সঠিক উত্তর হবে দেখো গ, ধোবা থেকে ধোপা, অর্থাৎ একটা ব্যঞ্জনের পরিবর্তে আর একটা আসবে, একটা চলে যাবে আর একটা আসবে। যেমন আগে ছিল ব, এখন সেটা ব পরিবর্তন হয়ে চলে যায়, সেখানে হচ্ছে প। দাইমা থেকে ধাইমা, তারপরে কবাট থেকে কপাট, ধোবা থেকে ধোপা, রফিক থেকে শফিক, এগুলো সব হচ্ছে ব্যঞ্জন বিকৃতির উদাহরণ। অভিশ্রুতির ক্ষেত্রে কোন স্বরধ্বনি পরিবর্তিত হয়, একটু আগে আমরা পড়ে এসেছি। অভিশ্রুতির ক্ষেত্রে ওই যে কোরিয়া থেকে অভিশ্রুতি, দেখো ঝটপট জানো সঠিক উত্তর কি হবে। অভিশ্রুতির ক্ষেত্রে কোন স্বরধ্বনি পরিবর্তিত হয়? আর যারা ক্লাসটি শেয়ার করেছো আমাকে অবশ্যই জানাবো, আমি ক্লাসের পূর্ণাঙ্গ যে হচ্ছে পিডিএফটা রয়েছে সেটা তোমাদেরকে দিব। অবশ্যই শেয়ার করে আমাকে জানাতে হবে, হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিব তোমাদেরকে, আমি পরবর্তীতে নাম্বার দিয়ে দিব। অভিশ্রুতির ক্ষেত্রে স্বরধ্বনি পরিবর্তিত হয় কোনটা বলো তো, রস্বই বা রস্যু, এই দুইটা পরিবর্তিত হবে। এরপরে দেখো শরীর থেকে শরীর, লাল থেকে নাল, ধ্বনি পরিবর্তনের কিসের উদাহরণ? ধ্বনি বিপর্যয়, সমীভবন, বিষমী নাকি অভিশ্রুতি হবে বলো। 13 এর সঠিক উত্তর কি হবে? তেরো নম্বরের সঠিক উত্তর কি হবে, ঝটপট জানাও। তাহলে একই সমবর্ণের একটা যখন পরিবর্তন হবে তখন তার নাম হচ্ছে বিষমী ভবন। কি হবে? বিষমী ভবন। তাহলে সঠিক উত্তর হবে গ। যারা গ জানিয়েছো ধন্যবাদ তোমাদেরকে। রত্ন থেকে রতন, গত বছর কিন্তু ঢাবিতে এই উদাহরণ থেকে কিন্তু তোমাদের প্রশ্নগুলো এসেছে, এই পরিবর্তন থেকে। যেমন রত্ন থেকে রতন, ধর্ম থেকে ধরম, স্বপ্ন থেকে স্বপন। অর্থাৎ মাঝে যদি স্বর আসে, মাঝে যদি স্বরের আগমন ঘটে তখন তার নাম হচ্ছে মধ্য স্বরাগম। এবং যুক্তবর্ণকে ভেঙে যদি আমরা আলাদা আলাদা ভাবে লিখি তখন সেটা কি হবে বলতো, এই যে মধ্য স্বরাগম। আর সঠিক উত্তর এখানে কি হবে? খ হবে, খ। পনেরো সঠিক উত্তর হবে খ হবে। সবুজ হোসেন ধন্যবাদ। আতিয়া, সানজিদা, তিথি অসংখ্য ধন্যবাদ তোমাকেও। এরপরে দেখো জ্যোতি চিহ্ন, ছেদ চিহ্ন বা বিরাম চিহ্ন। কি কি নাম দেখো? জ্যোতি, তারপর হতে পারে কি এখানে ছেদ চিহ্ন, আর একটা হচ্ছে কি বিরাম চিহ্ন। জ্যোতি চিহ্ন, ছেদ চিহ্ন বা কি বিরাম চিহ্ন, এখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে সেটা একটু আমরা জেনে নিই। তোমাকে একটা জ্যোতি চিহ্ন দিয়ে বলবে এখানে কতটুকু থামার প্রয়োজন আছে, বা একটা জ্যোতি চিহ্ন দিয়ে তোমাকে বলতে পারে এখানে কোনটি কোন নিচের কোন বিরাম চিহ্নের ক্ষেত্রে থামার প্রয়োজন নাই। বা আরেক ক্যাটাগরি কোশ্চেন আসতে পারে যে কোন অংশে এই কমা বসে, বা কমার আরেক নাম কি, হাইফেনের আরেক নাম কি, বা সর্বপ্রথম কোথায় হচ্ছে জ্যোতি চিহ্নের প্রচলন করা হয়, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আসতে পারে। তাহলে আমাকে একটু জানাও সর্বপ্রথম কোথায় বা কে জ্যোতি চিহ্নের প্রচলনটা করেন, ঝটপট জানাও। জ্যোতি চিহ্নের প্রচলনটা করেন কে? সর্বপ্রথম জ্যোতি চিহ্নের প্রচলন করেন কে এবং কোন গ্রন্থে সেটা একটু জানাও। আর এখান থেকে আমি দেখো কমা, এটা হচ্ছে পূর্ণ নাম হচ্ছে পাদুচ্ছেদ,
আর সেমিকোলন এটা কি হবে অর্ধচ্ছেদ, আর দাড়ি এটা গুরুত্বপূর্ণ, দাড়ি হচ্ছে পূর্ণচ্ছেদ হবে, কি হবে পূর্ণচ্ছেদ। এরপর গুরুত্বপূর্ণ হাইফেন, এই চিহ্নগুলো একটু দেখো, হাইফেনের পূর্ণ নাম হচ্ছে বাংলা অর্থ এটা সংযোগ চিহ্ন, কি হবে সংযোগ চিহ্ন। এবার যাও কমার ক্ষেত্রে আমরা এক বলতে যতটুকু সময় প্রয়োজন ততটুকু থামবো, এটা কিভাবে মনে রাখবো আমরা শর্টকাট কিন্তু বিভিন্ন টেকনিক দিব। এরপরে দেখো গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখানে আছে, অবশ্যই তোমাদেরকে এগুলো জানতে হবে। বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ দ্বিতীয় খণ্ড অনুসারে জ্যোতিচিহ্ন হচ্ছে 16টি। বাংলা ভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণীর পুরাতন বোর্ড বই অনুযায়ী বাংলা ব্যাকরণ 12টি আছে, আর নতুন যে বোর্ড বই তোমাদের আছে সেখানে আছে দেখো এখানে কি 13টি আছে। সাধারণত এই যে সংখ্যাগত তথ্য থেকে যেগুলো মত বিভেদ আছে সেক্ষেত্রে এই কোশ্চেনগুলো কিন্তু আসে না বললেই চলে। তবে দেখো বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের ব্যবহার শুরু হয় 1847 সালে এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বেতাল পঞ্চবিংশতি, প্রত্যেকে এটা লেখো, বেতাল পঞ্চবিংশতি এই গ্রন্থে সর্বপ্রথম জ্যোতিচিহ্নের প্রচলন করেন এবং এটা কত 1847 সালে প্রকাশিত হয়। বেতাল পঞ্চবিংশতি, হ্যাঁ স্ক্রিনশট এবার নাও। 1847 বেতাল পঞ্চবিংশতি এই গ্রন্থে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সর্বপ্রথম জ্যোতিচিহ্নের প্রচলন করেন। এবার দেখো দাড়ি বা পূর্ণচ্ছেদ, এই প্রত্যেকে এটা কমেন্টে করো, কমেন্টে লেখো এটা দাড়ি বা পূর্ণচ্ছেদ। দাড়ির আরেক নাম হচ্ছে পূর্ণচ্ছেদ। সাধারণত বাক্যের সমাপ্তি বোঝাতে দাড়ি বা পূর্ণচ্ছেদের ব্যবহার করতে হয়, যেমন শীতকালে এদেশে আবহাওয়া শুষ্ক থাকে, তাহলে বাক্যটা শেষ, আমরা এখানে দাড়ি ব্যবহার করেছি। প্রান্ত ফুটবল খেলা পছন্দ করে, যথাযথ অনুসন্ধানের পর বলা যাবে কি ঘটেছিল, তাহলে দেখো একটা বাক্যের সমাপ্তি বোঝাতে আমরা কি চিহ্ন ব্যবহার করব, দাড়ি চিহ্ন ব্যবহার করব। এবার দেখো কমার ব্যবহার, প্রত্যেকে এটা লেখো কমেন্টে, দাড়ি বা পূর্ণচ্ছেদ। কমা সামান্য বিরতি নির্দেশ করে, শব্দ বর্গ অধীন বাক্যকে আলাদা করতে কমার ব্যবহার করতে হয়। বাক্য পাঠকালে স্পষ্টতার জন্য স্বল্প বিরতির প্রয়োজন হলে কমা বসে, যেমন উদাহরণগুলো দেখো, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত বাংলাদেশ এই 6টি ঋতুর দেশ, তাহলে দেখো আমরা এখানে কি ব্যবহার করেছি, কমা ব্যবহার করেছি। নিবিড় অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও সময় নিষ্ঠা থাকলে সাফল্য আসবে, ঠিক তেমনই তোমাদেরকে বলতে চাই, তোমাদের যদি নিবিড় অধ্যবসায় থাকে, কঠোর পরিশ্রম করার তোমাদের মন মানসিকতা থাকে বা করে থাকো এবং সময় নিষ্ঠা, সময়ের যদি সদ্ব্যবহার করে থাকো, ইনশাল্লাহ তুমিই হবে আগামীর পাবলিকিয়ান, গর্বিত পাবলিকিয়ান হবে। তারপরে সেমিকোলন, এটা খুবই গুরুত্বপূর্ণ, 3 স্টার দিয়ে রাখছি এবং হাইফেনটা গুরুত্বপূর্ণ, ভালোভাবে একটু খেয়াল করো। স্বাধীন অথচ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একাধিক বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজে অথবা এই ধরনের বর্গকে পাশাপাশি সাজাতে আমরা সেমিকোলন ব্যবহার করি, যেমন সোহাগ ক্রিকেট পছন্দ করে, এর ফলে সেমিকোলন দেখো, আমি ফুটবল পছন্দ করি, তাহলে দেখো এখানে কি স্বাধীন অথচ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একাধিক বাক্যকে যদি আমরা এক বাক্যে পরিণত করতে চাই সেক্ষেত্রে আমরা সেমিকোলন ব্যবহার করব। কোনো বইয়ের সমালোচনা করা সহজ কিন্তু বই লেখা অত সহজ না, তাহলে দেখো এটা কি হচ্ছে সেমিকোলন। তিনি পড়াচ্ছেন বিজ্ঞান, পেশা ব্যাংকার আর নেশা হচ্ছে সাহিত্য চর্চা, তাহলে একাধিক এই যে স্বাধীন অথচ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একাধিক বাক্যকে যদি আমরা এক বাক্যে পরিণত করতে চাই তাহলে আমরা কি ব্যবহার করব বলতো, এই যে সেমিকোলন। দুটি বাক্যের মাঝে নিকট সম্পর্ক থাকলে, খুবই গুরুত্বপূর্ণ এই যে কথাটা মনে রাখবা, দুটি বাক্যের মাঝে যদি নিকট সম্পর্ক থাকে সেই বাক্য দুটির মাঝখানে সেমিকোলন বসে, যেমন আকাশে প্রচন্ড মেঘ বৃষ্টি, তাহলে মেঘ বৃষ্টি হবে, তাহলে মেঘ এবং বৃষ্টির সাথে যে ঘনিষ্ঠভাবে একটা সম্পর্ক আছে এজন্য এখানে সেমিকোলন বসবে। একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে মাঝখানে সেগুলোর মাঝখানে সেমিকোলন দিতে হয়, যেমন তিনি শুধু তামাশা দেখিতেছিলেন, কোথাকার জল কোথায় গিয়া পড়ে, তাহলে দেখো এই যে একাধিক স্বাধীন বাক্যকে আমরা যদি একটা বাক্যে লিখি তাহলে মাঝে আমরা কি দিব, সেমিকোলন দিব।
তারপর দেখো হাইফেন, হাইফেনের আরেক নাম হচ্ছে সংযোগ চিহ্ন, এটা একটু লেখো তো, সংযোগ চিহ্ন, হাইফেন দিয়ে লেখো সংযোগ চিহ্ন। বাক্যের মধ্যকার একাধিক পদকে যদি সংযুক্ত করতে চাই তাহলে হাইফেন বসবে। যেমন মা বাবার কাছে সন্তানের গৌরব সবচেয়ে বড় গৌরব, তাহলে মা বাবা এই দুইটার মাঝে দেখো কি হচ্ছে, আমরা হাইফেন ব্যবহার করেছি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকেই দেশের কল্যাণে কাজ করতে হবে। সমাজবদ্ধ পদ খুবই গুরুত্বপূর্ণ, এটা জাবির করছেন কিন্তু এটা, সেটা কি দেখো, সমাজবদ্ধ পদগুলোকে পৃথক করতে চাইলে হাইফেন ব্যবহার করব। আমাদের শ্রদ্ধা অভিনন্দন, আমাদের প্রীতি উপহার, তাহলে প্রীতি উপহার, এই সমাজবদ্ধ শব্দগুলোকে আমরা পৃথক করতে চাইলে হাইফেন ব্যবহার করব। পাশাপাশি অবস্থিত ভিন্নাত্মক বা বিপরীত শব্দের সংযোগ ক্ষেত্রে হাইফেন বসবে। যেমন বাদশা, তারপরে দেখো এখানে আছে আসা যাওয়া, বাস ট্র্যাক, হিন্দু মুসলমান, এগুলো কি হবে, মাঝে হাইফেন বসেছে। ক্লিয়ার কিনা বলো অংশটুকু, এই অংশটুকু ক্লিয়ার কিনা একটু ঝটপট জানাও। এরপরে দেখো ড্যাশ, ড্যাশ আছে, এটা দেখো সাধারণত দুটি বাক্যকে এক বাক্যে পরিণত করার ক্ষেত্রে এবং ব্যাখ্যা যোগে বাক্যাংশের আগে পরে বসে। বাংলাদেশ জয়লাভ করেছে, বিজয়ের আনন্দে দেশের জনগণ উচ্ছ্বসিত। গতকাল দেখো বিজয় জয়লাভ করেছে গতকাল, ওই লোকটি যিনি গতকাল এসেছিলেন তিনি আমার মামা, তাহলে এখানে দেখো কি বসেছে, এখানে ড্যাশ বসেছে। কোলন, এটা গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবা। বাক্যের প্রথম অংশের কোন উক্তিকে দ্বিতীয় অংশের ব্যাখ্যা এবং উদাহরণ উপস্থাপনের ক্ষেত্রে এই কোলন ব্যবহার করা হয়। যেমন ভাষার দুটি রূপ, তাহলে এখানে কি বসেছে দেখো, কোলন, কথ্য ও লেখ্য। গণিতের অনুপাত বোঝাতে আমরা কোলন ব্যবহার করি, যেমন এখানে আছে মিশ্রিত উপাদান অনুপাত, দেখো 3 অনুপাত, তারপর হচ্ছে 7 অনুপাত 8, তাহলে অনুপাত ব্যবহৃত হয়েছে এখানে। এরপর উদাহরণটা দেখো, এখানে কোন বিরাম চিহ্নের ক্ষেত্রে থামতে হয় না, প্রশ্নগুলো এমন আসবে, কোন বিরাম চিহ্নের ক্ষেত্রে থামতে হয় না, কিভাবে মনে রাখবে এটা। এটা মনে রাখবা, হাই ব্রো, প্রত্যেকে লিখবা এটা কমেন্টে, হাই ব্রো থামার দরকার নেই, থামার দরকার নাই। এটার মাধ্যমে আমরা খুব সহজে মনে রাখবো যে কোন কোন বিরাম চিহ্নের ক্ষেত্রে আমাদের থামতে হবে না। হা থেকে এখানে কি হবে বলো তো, হাইফেন হবে, কি হবে, প্রত্যেকে লিখে রাখবা এটা, হাইফেন। রস্বইতে কি হবে, ইলেক চিহ্ন, কি হবে, ইলেক চিহ্ন, অ্যাপোস্ট্রফি। কোন বর্ণকে বিলুপ্ত করতে আমরা ইলেক চিহ্ন ব্যবহার করব। আর ব্রো থেকে কি হবে বলো তো, ব্র্যাকেট হবে, কি হবে, ব্র্যাকেট, ওই যে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। তাহলে দেখো এই তিনটা বিরাম চিহ্নের ক্ষেত্রে আমাদের কোনো থামার দরকার নাই। তাহলে প্রত্যেকে লেখো এটা, হাই ব্রো থামার দরকার নাই, হাই ব্রো থামার দরকার নাই। সেটা হচ্ছে হা থেকে হবে হাইফেন, রস্বই থেকে হবে ইলেক চিহ্ন, আর ব্রো থেকে হচ্ছে ব্র্যাকেট। এই তিনটা বিরাম চিহ্নের ক্ষেত্রে আমাদের থামার দরকার নাই, তিনটা। হাইফেন, ইলেক চিহ্ন এবং কি ব্র্যাকেট। তাহলে সঠিক উত্তর কি হবে এখানে বলো, এখানে হাইফেন আছে, ড্যাশ, সেমিকোলন এবং কোলন, তাহলে সঠিক উত্তর হবে এখানে ক হবে, কি হবে, সঠিক উত্তর ক। হাইফেন, ইলেক চিহ্ন এবং ব্র্যাকেট। এরপর দেখো সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন চিহ্ন বসে, একটু আগে কিন্তু আলোচনা করেছি। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন জ্যোতি চিহ্ন বসে, এখানে ড্যাশ, হাইফেন, কোলন নাকি সেমিকোলন। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন জ্যোতি চিহ্ন বসে, কমেন্টই তো আসছে না, আমার এখানে নেট সমস্যা। আচ্ছা এখানে সঠিক উত্তর দেখো কি হবে, যারা খ জানিয়েছে তাদেরকে ধন্যবাদ। এখানে সঠিক উত্তর দেখো হাইফেন হবে, সমাসবদ্ধ অংশ, আমার এখানে আসছে না, কি হবে সেখানে হাইফেন হবে, সমাসবদ্ধ
পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানো যাবে, যেমন প্রীতি, উপহার। এরপরে দেখো লোভ বোঝাতে বিলুপ্ত বর্ণের জন্য কোন চিহ্ন বসে? কোনো বর্ণকে যদি আমরা বিলুপ্ত করতে চাই তখন হচ্ছে আমরা এই কোন চিহ্ন বসাবো বলো? যেমন আমরা যদি এখানে লিখি, দেখো মাথার উপরে নীল আকাশ, নীলাকাশ, তাহলে এখানে পরবর্তীতে যদি আমরা লিখি যে অ্যাপোস্ট্রফি তারপর হচ্ছে পরে, অর্থাৎ ও কে আমরা কি করছি দেখো বিলুপ্ত করে দিচ্ছি, এই ও বর্ণটা তাকে আমরা বিলুপ্ত করে দিয়েছি, অর্থাৎ লোভ বোঝাতে ইলেক চিহ্ন সেখানে বসে কোন চিহ্ন দেখো? ইলেক চিহ্ন। সঠিক উত্তর হবে ক। কোনো বর্ণকে যদি আমরা বিলুপ্ত করে দিতে চাই সেক্ষেত্রে আমরা ইলেক চিহ্ন ব্যবহার করব। সঠিক উত্তর হবে ক। ধন্যবাদ তোমাদেরকে। এরপর কোনটিতে থামার প্রয়োজন হয় না? একটু আগেই বলেছি, একটা হচ্ছে কি হাই ব্রো, থামার দরকার নাই। হা থেকে হাইপেন, রস্যই থেকে হবে ইলেক চিহ্ন, আর ব্রো থেকে হবে কি ব্র্যাকেট। তাহলে সঠিক উত্তর এখানে কি হবে বলো? কোন বিরাম চিহ্নের ক্ষেত্রে থামার প্রয়োজন নয়? হাই ব্রো। দেখো এটা কতবার এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এফ ইউনিটে, যেটা আইন অনুষদ, আইন সাবজেক্টে আছে 14-15 সেশনে, খ ইউনিটে 4-5 এবং খ ইউনিটে 7-8 সেশনে এসেছিল, বারবার এটা রিপিট হয়েছে। তাহলে সঠিক উত্তর এখানে কি হবে বলতো? এই যে ইলেক চিহ্ন হবে, 19-এর সি হবে। পূর্ণ বাক্যে একাধিক স্বাধীন বাক্যাংশের পরে বসে কি? পূর্ণ বাক্যে একাধিক স্বাধীন বাক্যাংশের পর কোন চিহ্ন বসে বলো? ঝটপট জানা সঠিক উত্তর কি হবে? কোলন, সেমিকোলন, হাইফেন নাকি ড্যাশ? এটা মনে রাখবা, আমি লিখে দিচ্ছি এখানে, তোমরা একটু উত্তর করো। এক বলার সময় ক্ষমা করে উদ্ধার করুন, এটা লিখে রাখবা পরে। ক্ষমা করে উদ্ধার করুন, সেমিকোলনের সময় দ্বিগুণ। সেমিকোলনের সময় গত বছর কিন্তু বিউপিতে এখান থেকে কোশ্চেন এসেছে, সেমিকোলনের সময় দ্বিগুণ মানে 2 গুণ। তাহলে কিভাবে মনে রাখবা দেখো খুব সহজেই, এই যে এক বলতে যতটুকু সময় লাগবে তার ক্ষেত্রে আমরা থামবো, যে ক্ষমা থেকে মনে রাখবা কমা, ক্ষমা থেকে কি মনে রাখবা? কমা। তাহলে কমার ক্ষেত্রে আমরা কতটুকু থামবো? এক বলার সময়। এবার উদ্ধার থেকে মনে রাখবা উদ্ধরণ চিহ্ন, উদ্ধরণ চিহ্ন, উদ্ধরণ চিহ্নের ক্ষেত্রে আমরা এক বলার সময়টুকু থামবো। এরপরে দেখো আছে সেমিকোলন, এটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কোন বিরাম চিহ্নের ক্ষেত্রে আমাদের এক বলার দ্বিগুণ সময় থামতে হবে, সেক্ষেত্রে কি হবে বলতো? সেমিকোলন। কি হবে? সেমিকোলন। এক বলার দ্বিগুণ সময় সেমিকোলনের ক্ষেত্রে আমরা থামবো। পূর্ণ বাক্যে একাধিক স্বাধীন বাক্যাংশের পরে বসেছে সেমিকোলন। এরপর দেখো একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে কি চিহ্ন বসে? আমি প্রথমে বিস্তারিত পড়ে নিয়ে এসেছি, এবার প্রশ্ন কোলন, ড্যাশ, সেমিকোলন নাকি কমা, কোনটা হবে বলো? একটি একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে কি চিহ্ন বসে? ঝটপট জানাও সঠিক উত্তর কি হবে? সেমিকোলন হবে। কি হবে? সেমিকোলন। এরপর দেখো যেখানে কমা অপেক্ষা অধিক বিরাম আবশ্যক সেখানে কোন চিহ্ন বসে? খুবই গুরুত্বপূর্ণ এটা, খুবই। যেখানে কমা অপেক্ষা অধিক বিরাম আবশ্যক সেখানে কোন চিহ্ন বসে? যারা শেষ পর্যন্ত থাকবে তারাই কিন্তু ভালো ফলাফল করবে। দেখো বিশ্ববিদ্যালয়ে তোমার 1,25,000 বা 2 লাখ পরীক্ষার্থী থাকবে, সেখানে সিট মাত্র, আসন সংখ্যা মাত্র 1700 থেকে 1800। সেক্ষেত্রে দেখো ওইখান থেকে যে 2 লাখ বা 3 লাখ থেকে আগের থেকেই ওইখান থেকে 1,98,000 বাদ যাবে, আর বাদ বাকি যে 10% থাকবে বা 20%, ওই তাদের সঙ্গে তোমাদের মানে প্রতিযোগিতাটা হবে। এজন্য শেষ পর্যন্ত তোমাদেরকে থাকতে হবে, ধৈর্য সহকারে ক্লাস করতে হবে। যেখানে কম অপেক্ষা অধিক বিরাম আবশ্যক মানে থামতে হবে, সেখানে কোন চিহ্ন পায়? সেখানে সঠিক উত্তর হবে কি? ওই যে এক বলার দ্বিগুণ সময়, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে সেমিকোলন হবে। কি হবে? সেমিকোলন হবে, সেমিকোলন।
হৃদয় আবেগ প্রকাশ করতে হলে এবং সম্বোধন পদের পর কোন চিহ্ন বসে? সম্বোধন পদের, এখানে প্রশ্নটা হচ্ছে হৃদয় আবেগ সম্বোধন পদের পরে কিন্তু কমা বসে, কিন্তু এখানে দেখো অপশনে কমা নাই। প্রশ্নটা এমন হবে হৃদয় আবেগ প্রকাশ করতে কোন চিহ্ন বসে? সম্বোধন পদের পরে কমা বসে, এটা মনে রাখবা। যেমন ওগো শুনছো বা ওগো আস্তরা যাসনে ঘরের বাহিরে, এটা কি হবে বলতো? সম্বোধন পদের, অর্থাৎ কাউকে ডাকার জন্য বা আহ্বান করার জন্য আমরা যেগুলো বলে থাকি তারপরে হচ্ছে কমা বসে। আর এখানে হচ্ছে হৃদয় আবেগ, সেটা হতে পারে কোনো আনন্দ, কোনো দুঃখ, কোনো বেদনা, কোনো হর্ষ, বিষাদ, অর্থাৎ বিস্ময় সূচক চিহ্ন বলা হয়। তাহলে এখানে কোন চিহ্ন বসবে? সঠিক উত্তর বলো একটু। সঠিক উত্তর কি হবে বলো? হৃদয় আবেগ আর সম্বোধন পদের পরে কমা বসে, এটা মনে রাখবে। সম্বোধন পদের পরে কমা বসে। সঠিক উত্তর এখানে বিস্ময় সূচক চিহ্ন ক। এরপর দেখো, কোন লেখক প্রথম গদ্যে জ্যোতিচিহ্নের যথাযথ ব্যবহার করেন? এই ইউনিটে 19-20 সেশনে এটা এসেছিল। যতীন্দ্রনাথ সেনগুপ্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নামগুলো গুরুত্বপূর্ণ। গত বছর যেমন এসেছে জীবন আনন্দ দাশ, এই নামটা এই সঠিক বানান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কোনটা হবে বলো? সঠিক উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে 1847 এই গ্রন্থে সর্বপ্রথম জ্যোতিচিহ্নের প্রচলন করেন। বাংলা ভাষায় জ্যোতিচিহ্ন কে প্রচলন করেন? এটা তো আগেই হয়েছে। কমার আর এক নাম কি? খুবই গুরুত্বপূর্ণ। দেখো কমার আরেক নাম কি? এরপর হতে পারে দাড়ির আরেক নাম হচ্ছে পূর্ণচ্ছেদ, এরপর হচ্ছে হাইফেনের আরেক নাম হচ্ছে সংযোগ চিহ্ন। আর এখানে বলা হয়েছে দেখো কমার আরেক নাম কি? দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কঠিন হয়, 17-18 সেশনে দেখো এটা এসেছিল জাবিতে, তাহলে খুব সহজ প্রশ্ন কিন্তু এটা। কমার আরেক নাম কি হবে? 26-এর সঠিক উত্তর কি? সাকিবুন নাহার অন্তরা জানিয়েছে 24-এর সি, আমরা 26-এ আছি এখন। 25-এর বি জানিয়েছো, এটা ঝটপট জানো। 26-এর খ জানিয়েছো, ধন্যবাদ। এমডি সবুজ ইসলাম, তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিক দিচ্ছ, কোথা থেকে দেখছো ক্লাসটা একটু জানিয়ে দিও। রাইসা বলেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর যে জাহিদ খান, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আর যে জাহিদ খান সে বলেছে খ। কোন জায়গা থেকে তোমরা ক্লাসটি দেখছো অবশ্যই জানিয়ে দিও। পাদচ্ছেদ হবে, কি হবে? পাদচ্ছেদ। আর দাঁড়ি হচ্ছে পূর্ণচ্ছেদ। জটিল কিংবা যৌগিক বাক্যের ক্ষেত্রে ব্যবহৃত হয় কি? কমা, সেমিকোলন, কোলন নাকি হাইপেন? আমরা জানি সাপেক্ষ সর্বনাম। এখান থেকে আরেকটা প্রশ্ন মনে রাখার জন্য এটা শিখে রাখবা। সাপেক্ষ সর্বনাম যেমন একটা আরেকটার উপর নির্ভরশীল, যে সে, যারা তারা, যখন তখন। জামালপুর থেকে ধন্যবাদ তোমাকে, নিয়মিত ক্লাসগুলো করবা। যে সে, যিনি তিনি, যারা তারা, যখন তখন, যদিও, তবু, এইগুলো সব কি হবে? সাপেক্ষ সর্বনাম। আর কোনো বাক্যে যদি সাপেক্ষ সর্বনাম থাকে তখন সেটা কি হবে? কমপ্লেক্স অর্থাৎ জটিল বাক্য। আর যৌগিক হচ্ছে অব্যয় আছে, সেখানে হতে পারে দেখো এবং, ও, আর, কিন্তু, এবং, ও, আর, কিন্তু, সুতরাং, নচেত, কিংবা, বরং। তারপরে সেখানে থাকতে পারে বৈশাখী চৌধুরী, তুমি তো ভালো করবাই। এখানে দেখো এই যৌগিক বাক্যের মধ্যে অনেক সময় কমা থাকবে, কমা, সেমিকোলন এগুলো থাকবে। মনে রাখবা এই বিরাম চিহ্ন কিসের মতো কাজ করে? বিরাম চিহ্ন যোজকের মতো কাজ করে। তখন সেটা কি হবে বলতো? এই যৌগিক বাক্য হবে, কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি? জটিল কিংবা যৌগিক বাক্যের ক্ষেত্রে ব্যবহৃত হয় কি? যেটা সি ইউনিটে 17-18 সেশনে এসেছিল। কমা কি হবে? কমা হবে। সেমিকোলনের বিরতিকাল কত? এটা দেখো গত বছর অর্থাৎ F-SSS বিউপির 23-24 সেশনে এসেছিল এবং যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 17-18 সেশনে এসেছিল। F-SSS এর প্রশ্ন কিন্তু রিপিট হয়েছিল গত বছর। কি হবে? সেমিকোলনের বিরতিকাল কত? তাহলে কি হবে? 1 বলার দ্বিগুণ সময়। 1 বলতে যে সময় লাগে এটা হবে না, 1 সেকেন্ডও না, এটা কি হবে? 1 বলার দ্বিগুণ সময় হবে। 1 বলার দ্বিগুণ সময়।
সম্বোধনে কোন বিরাম চিহ্ন বসে? সম্বোধন মানে কি? কাউকে ডাকার জন্য বা আহ্বান করার জন্য আমরা যেগুলো বলে থাকি, যেমন এই যে শুনছো, এদিকে তাকাও, ক্লাসটি করো, ওগো আজ তোরা যাস না ঘরের বাইরে, এই মেয়ে শুনছো, এই ছেলে ক্লাস দেখ, এগুলো সব কি হবে বলো তো? সম্বোধন। মানে কাউকে ডাকার জন্য বা আহ্বান করার জন্য আমরা যেগুলো বলি। তাহলে এরপরে কি হবে? সম্বোধন। এরপরে কোন চিহ্ন বসে? একটু ঝটপট জানাও, সহজ এই প্রশ্নটি। কি হবে? 29 সঠিক উত্তর কি? সম্বোধনের পর কমা বসে, কমা বসে। ধন্যবাদ যারা খ জানিয়েছো। এসএন শাহরে রাইম স্বপ্নচারিণী বলেছো 29 খ, ধন্যবাদ তোমাকে। এরপরে দেখো, নুরুল দিনের কথা মনে পড়ে যায়, লিখেছেন হচ্ছে সৈয়দ শামসুল হক। প্রত্যেকে এটা লেখো যে নুরুল দিনের কথা মনে পড়ে যায়, লেখক হচ্ছে সৈয়দ শামসুল হক। এটা যেহেতু ফুল সিলেবাসের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসবে। এবং এখানে আরেকটা বিষয় মনে রাখবা, কবি পরিচিতি কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে। যেমন সৈয়দ শামসুল হক বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক, খুবই গুরুত্বপূর্ণ। এই সব্যসাচী মানে তার লিখিত দুই উভয় দিকে তার কি চলবে? হাত চলবে। মানে পদচার উভয় দিকে তার দক্ষতা ছিল, সমালোচনার দিক থেকে এবং কবিতা রচনার দিক থেকে। এটা সব্যসাচী বলা হয়। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, সব্যসাচী লেখক হিসেবে পরিচিত কে ছিল? তাহলে কি হবে? সৈয়দ শামসুল হক। কবিতাটির, এই নুরুল দিনের কথা মনে পড়ে যায়, এই কবিতাটির বিষয়বস্তু হচ্ছে বাঙালির মুক্তি সংগ্রামে প্রেরণার উৎস হিসেবে বিপ্লবী নুরুল দিনের প্রভাব। আবারও বলছি, দেখো, বাঙালির মুক্তি সংগ্রামে প্রেরণার উৎস হিসেবে বিপ্লবী নুরুল দিনের প্রভাব, যেমনটা আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটের সাথে কিন্তু সামঞ্জস্যপূর্ণ। এই কবিতাটির পটভূমি হচ্ছে কৃষক বিদ্রোহ। এই কবিতাটির পটভূমি কি? কৃষক বিদ্রোহ। নুরুল দিন, এই শব্দটি আছে 12 বার। নুরুল দিনের কথা মনে পড়ে যায়, লাইনটি আছে 6 বার। আর কবিতাটির মূল বাণী আছে প্রতিবাদী ব্যক্তিত্ব, খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকেই লেখো। কবিতাটির মূল বাণী হচ্ছে প্রতিবাদী ব্যক্তিত্ব, আর হচ্ছে পটভূমি হচ্ছে কৃষক বিদ্রোহ। তাহলে যদি প্রশ্ন আসে নুরুল দিনের কথা মনে পড়ে যায়, এই কবিতাটার পটভূমি কি? তাহলে কৃষক বিদ্রোহ হবে। আর মূল বাণী, মূল কথা, মূল উপজীব্য এই নামে যদি আসে, তাহলে সেটা কি হবে? প্রতিবাদী ব্যক্তিত্ব। প্রত্যেকে এটা লেখো যে কবিতাটির মূল বাণী হচ্ছে প্রতিবাদী ব্যক্তিত্ব। প্রতিবাদী ব্যক্তিত্ব প্রত্যেকে লেখো এবং এসএস দিয়ে রাখো। দেখো কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে আমাদের বাংলা বিচিত্রা বইটিতে। যারা 24-25-26 সেশনে আসো, তারা কিন্তু এখন থেকে বইটা সংগ্রহ করে রাখবা, কারণ বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি কিন্তু 3-4 মাসে সম্ভব না। তুমি একাদশ শ্রেণী থেকে যদি একটু একটু করে পড়তে থাকো, তাহলে তোমার প্রস্তুতিটা আরো ভালো সুদৃঢ় হবে। কবিতার কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখো এসএস দিয়ে রাখবা, তার আগে একটু দেখে নাও। নুরুল দিন, সে ছিল দেশপ্রেমিক, দুর্বার সাহসী ছিল, অস্তিত্ববাদী সংগ্রামী ছিল, সাজত্ববোধ সম্পন্ন ছিল, নেতৃত্ব প্রদানে সক্ষম ছিল। তাহলে নেতৃত্ব প্রদান, নেতা কিন্তু অবশ্যই প্রয়োজন। দেশের যখন ক্রান্তিকাল যাবে তখন কিন্তু একটা নেতার ডাকেই কিন্তু সবাই সাড়া দেয়। এরপরে দেখো শ্রমজীবী, এখানে মনে রাখবা, আমরা জানি সকল প্রকার জীবী বানানে কোনকার হয় বলতো? জীবী বানানে দীর্ঘিকার হয়। কিন্তু এই জীবী যদি শুরুতে থাকে তখন সেটা কি হবে বলতো? রসিকার হবে, যেমন জীবিকা। কিন্তু আর বাকি জীবী যদি শেষে থাকে তখন সেটা কি হবে? দীর্ঘিকার। যেমন শ্রমজীবী, পেশাজীবী, কৃষিজীবী, আইনজীবী, বুদ্ধিজীবী, চাকরিজীবী, অর্থাৎ জীবী যদি শেষে থাকে তখন দীর্ঘিকার হবে। এবার কৃষক নেতা ছিলেন তিনি, প্রতিবাদী নায়ক। তাহলে দেখো নুরুল দিনের কথা মনে পড়ে যায়, নুরুল দিনের কতটা বৈশিষ্ট্যে বিশেষায়িত তাকে করা হয়েছে। সেটা হচ্ছে নেতৃত্ব প্রদানে সক্ষম ছিল, শ্রমজীবী ছিলেন তিনি, কৃষক নেতা, প্রতিবাদী নায়ক, সাজত্ববোধ সম্পন্ন ছিল। সম্পন্ন মানে এখানে সম্পূর্ণ বোঝায়, সম্পন্ন কমপ্লিট। এরপর দেখো অস্তিত্ববাদী সংগ্রামী, দুর্বার সাহসী, কৃষক, দেশপ্রেমিক ছিলেন। কবিতাটির এই নুরুল দিনের কথা মনে পড়ে যায়, দেখো বাংলায় শকুন নেমে এলে। কখন মনে পড়ে যায়? বাংলায় যখন শকুন নেমে আসে। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলায় শকুন নেমে আসা দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? একটু ঝটপট কমেন্টে জানাও, দেখি কে আগে উত্তর করতে পারে। বাংলায় শকুন নেমে আসে, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? স্বজনের রক্তের ইতিহাস সৃষ্টি স্থানে হলে তীব্র স্বচ্ছ পূর্ণিমায় স্বপ্ন যদি লুট হয়, আমাদের একটা স্বপ্ন আছে, সেই স্বপ্ন যদি লুট হয়ে যায় তখন কিন্তু এই নুরুল দিনের কথা মনে পড়ে যাবে। দালালের আলখাল্লায় দেশ ছেয়ে গেলে। এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তীব্র, এটা হচ্ছে এর বানান, এর উচ্চারণ কি হবে বলো?
এটা কিন্তু বিগত বছরের প্রশ্ন। বোর্ডটা ওইভাবে জুম করা যাবে না, অনেকে জুম করতে বলছো, কি হবে বলো? তীব্র, এটা হচ্ছে বানান, এর উচ্চারণ কি হবে? দেখো কতটা সুন্দরভাবে তোমাদের সামনে বইটা উপস্থাপন করা হয়েছে, অবশ্যই সংগ্রহ করে নিবা। তোমাদের সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়, তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাবির পরীক্ষা, রাজশাহীর পরীক্ষা, প্রত্যেকটা প্রশ্নে শতভাগ সব থেকে বেশি কমন পাওয়ার জন্য তোমরা কিন্তু এই বই, বাংলা বিচিত্রা বইটার সাথে রাখবা। গুচ্ছে তোমার 35টা মার্ক, ভাবা যায়? পাকিস্তানি হানাদার বাহিনী, আমার কথা শোনো তাহলে তো অনেক কিছু শুনতে পারবা। তীব্র, দেখো এটা বানানের উচ্চারণ কি হবে? উচ্চারণের ক্ষেত্রে দীর্ঘিকারের ব্যবহার নেই, সেক্ষেত্রে হবে কি রস্যিকার হবে। আর যার সঙ্গে র ফলা থাকবে সেই বর্ণটা দ্বিত্ব হবে। দ্বিত্ব মানে কি? দুই। তাহলে কার সঙ্গে আছে? দেখো বয়ের সঙ্গে, এজন্য বটা হবে দুইবার, তীব। আর বাকি থাকে কি? ব্র হবে। কি হবে? ব্র, তীব্র। আর হস্যিনের ব্যাপারটা দেখো, যেখানে কোনো কার থাকবে না এবং থামবে সেই ক্ষেত্রে আমরা হস্যিন ব্যবহার করব। তাহলে কি হবে? তীব, ব্র। সাদাব জাহান অরিন, অসংখ্য ধন্যবাদ তোমাকে। এরপর আমরা একবার দেখো এখান থেকে শব্দার্থগুলো দেখে নিই। নীলাক্ষর শব্দের অর্থ দৃষ্টি অতিক্রমী, দৃষ্টিসীমা অতিক্রমী হবে। প্রপাত শব্দের অর্থ হচ্ছে নির্ঝরের পতনের স্থান বা জলপ্রপাত। আমার স্বপ্ন লুট হয়ে যায়, এটা দ্বারা কি বোঝাইছে দেখো, খুবই গুরুত্বপূর্ণ। পরাধীন রাষ্ট্রে জনগণের স্বপ্ন সাদকে ধ্বংস করে শোষক গোষ্ঠী বা স্বার্থান্বেষী মহল, এটা কি করে? এই যে স্বপ্নকে কি করে বলতো? ধ্বংস করে দেয়, ধূলিসাৎ করে দেয়, লুট করে নিয়ে যায়। এটা বর্তমান প্রেক্ষাপটের সাথে খুবই গুরুত্বপূর্ণ। যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়, এটা দ্বারা বোঝাইছে কি দেখো, 1971 সালের 25শে মার্চ কালো রাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তার বর্বর আক্রমণকে শকুন ও শকুনের নেমে আসার সঙ্গে প্রকাশ করা হয়েছে। জাগো বাহে কণ্ঠে সবাই, কোথায় সবাই জেগে ওঠো। এখানে কবি অন্যায়ের এবং অবিচারের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান করেছেন, খুবই গুরুত্বপূর্ণ। খুবই, জাগো ভাই কণ্ঠে সবাই, কোথায় সবাই জেগে ওঠো, এটা দ্বারা বুঝিয়েছে কি বলতো? কবি এখানে অন্যায় অবিচারের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন। একটু প্রত্যেকে কমেন্টে লেখো। হ্যালো, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ দেখো, আহ্বান, এর উচ্চারণ কি? প্রত্যেকে একটু জানাও তো, আমি যদিও ব্যাখ্যাটা দিয়ে দিব, এটার উচ্চারণ কি বলো? প্রত্যেকে জানাও এর উচ্চারণটা কি হবে? উচ্চারণ, আহ্বানের উচ্চারণটা কি হবে? দেখো হয়ের স্থলে উচ্চারণ নিয়মটা এখানে দেখো, হয়ের স্থলে হয় রস্য বা ও, যে কোনো একটা ব্যবহার করব। আর বয়ের স্থলে কি হবে? ভ হবে। কি হবে? ভ। তাহলে এখানে কি হবে বলতো? আহ্বান, যে কোনো একটা, ও বা রস্য, তারপরে হচ্ছে বয়ের স্থলে কি হবে? ভ, তবে দন্তান্ন, আহ্বান, যে কোনো একটা ব্যবহার করবা। আহ্বান, এটা হচ্ছে উচ্চারণ। এবার বলো, নুরুলদিনের কথা মনে পড়ে যায় কবিতায় আমার স্বপ্ন বলতে কাকে বোঝানো হয়েছে? কবির, সমগ্র জাতির, কবির মায়ের, নাকি রংপুরবাসীর? কি হবে? যে আমার স্বপ্ন লুট হয়ে যায়, এটা দ্বারা কাদের স্বপ্নকে বুঝিয়েছে? দেখি কে আগে উত্তর করতে পারে সবার আগে। আমার স্বপ্ন লুট হয়ে যায়, এটা দ্বারা কাদের স্বপ্নকে বুঝিয়েছে? সঠিক উত্তর কি হবে? এখানে দেখো সমগ্র জাতির হবে। সঠিক উত্তর হবে খ, সমগ্র জাতির। যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়, চরণের মর্মার্থ কি? অত্যাচার ও শোষণ, অন্যায়ের কৃপা, অন্যায়ের প্রতি অনুরাগ, নাকি শত্রু বাহিনীর আশীর্বাদ? শত্রু বাহিনীর তো কখনো আশীর্বাদ হতে পারে না, তাহলে এটা দেখো আগে বাদ দিবা। অন্যায়, অন্যের প্রতি অনুরাগ, এটাও তো হবে না। অন্যের কৃপা, এটাও হবে না। তাহলে সঠিক উত্তর কোনটা হবে বলো? এই যে যখন শকুন নেমে আসে, মানে পাকিস্তানি হানাদার বাহিনীর যে নির্মম যে হচ্ছে অত্যাচার নির্যাতন ছিল, সেটা দ্বারা বুঝিয়েছে অত্যাচার ও শোষণকে। অত্যাচার ও কি? শোষণকে বুঝিয়েছে। এরপর সফেদ কোন ভাষার শব্দ? খুবই গুরুত্বপূর্ণ এটা। সফেদ কোন ভাষার? একটা হচ্ছে ফার্সি, একটা হচ্ছে ফরাসি। ফার্সি হচ্ছে পারস্য বা ইরান যেটা, আর ফরাসি হচ্ছে ফ্রেঞ্চ। তাহলে এটা বলতো কি হবে? সফেদ কোন ভাষার শব্দ?
সঠিক উত্তর কি হবে? এখানে দেখো আরবি না, এখানে হচ্ছে চীনা হবে না, পর্তুগিজ হবে না। পর্তুগিজ হচ্ছে চা, চিনি, সরি এখানে হবে দেখো আলমারি হবে, আলকাতরা হবে, আলপিন হবে, তবে পেরেক হবে, তারপরে আতা, আনারস, পেয়ারা, পেঁপে, এইগুলো হবে পর্তুগিজ হবে। এখানে দেখো সঠিক উত্তর কি হবে? সফেদ ফার্সি। তারপর দেখো আমাদের আর দুই একটি কোশ্চেন আছে এখানে। নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়, কবিতা নুরুদ্দিন কিসের বিরোধী ছিলেন? আধুনিকতা, ধর্মীয় অনুশাসন, সাম্রাজ্যবাদ নাকি পুঁজিবাদ? তাহলে আধুনিকতার বিরুদ্ধে তিনি তো ছিলেন না, ধর্মীয় অনুশাসন এটার বিরুদ্ধে ছিল না, তাহলে সাম্রাজ্যবাদ আছে আর একটা হচ্ছে পুঁজিবাদ আছে। বলো এই দুইটার মধ্যে কোনটা হবে? সাদিয়া আপনি জানিয়েছো ক, এটা না আগে জানিয়েছো। এবার বলো 33 নম্বরের সঠিক উত্তর কি হবে? তেত্রিশের সঠিক উত্তর হবে গ হবে। ধন্যবাদ তোমাকে। জামালপুরের সবুজ ইসলাম, ভালো কিছু করো। ওমর ফারুক, তোমাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। দেখো এখানে সঠিক উত্তর হবে সাম্রাজ্যবাদ। সাব্বির খান আছে, খুবই মনোযোগী শিক্ষার্থী সেও। দিনাজপুর ও রংপুর এলাকার বিশেষ সম্বোধন চিহ্ন কোনটি? মানে সম্বোধন মানে কি, যে ডাকার জন্য বা আহ্বান করার জন্য আমরা যে শব্দগুলো ব্যবহার করি, কেরে, বাহে, বাহি, ওহে। তাহলে বলো এই রংপুর, দিনাজপুর এবং রংপুর এলাকার বিশেষ সম্বোধন চিহ্ন কোনটা, যেটা কবিতায় ব্যবহৃত হয়েছে? যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লিখিতর জন্য বাংলা, দেখো এখানে যে রিটেন বাংলা অবশ্যই সংগ্রহ করে নিবা, আমাদের পেজে নক করবে এবং নিকটস্থ যে লাইব্রেরিগুলো আছে সেই লাইব্রেরিগুলোতে কিন্তু যোগাযোগ করবে। এবং বইগুলো আমাদের কিছুদিন পর লিখিত, আজকে আমাদের যে ব্যাকরণ অংশের ক্লাসগুলো ছিল এবং কবিতা, সেগুলো শেষ হচ্ছে 12 নং লেকচার দিয়ে, এবং লিখিত ক্লাসগুলো অতি দ্রুত শুরু হবে। তোমরা অবশ্যই বইগুলো নিজেদের সাথে রাখবা, ক্লাসগুলো করবা, এবং আমরা যেগুলো দিক নির্দেশনা দিব, যেগুলো পড়তে বলবো বারবার, সেগুলো অবশ্যই বই থেকে পড়বা। বাহে হবে কি হবে? বাহে। ইসরা আফরিন ইমা, ধন্যবাদ তোমাকে। সঠিক উত্তর হবে এখানে খ। নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় কবিতার পটভূমি কি? দেখো গত বছরও ঢাবিতে 23-24 সেশন অর্থাৎ চারুকলা ইউনিটে এসেছে, যেটা খুলনা বিশ্ববিদ্যালয় সি ইউনিটে 19-20 সেশনে এসেছিল। কৃষক বিদ্রোহ, নীল বিদ্রোহ, একটু আগেই পড়ে এসেছি, বলো কি হবে? 35-এর সঠিক উত্তর কি? আহ 35 নম্বরের সঠিক উত্তর কি হবে একটু ঝটপট জানিয়ে দাও। প্রতিবাদী সত্তা মূল কথা ছিল, এখানে সঠিক উত্তর হবে দেখো এখানে কৃষক বিদ্রোহ হবে। কি হবে? 35-এর ক হবে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। কেমন লেগেছে তোমাদের কাছে এক লাইনে জানাবা। অনেক অসুস্থ থাকার পরেও তোমাদেরকে ক্লাসটি নিতে হয়েছে তোমাদের ভালোর জন্য, এবং তোমরা নিয়মিত ক্লাসগুলো করবা। আমাদের পেজে কিন্তু প্রতিদিন যে কোন ক্লাসগুলো হবে সেগুলো হচ্ছে রুটিন দেওয়া আছে, সেগুলো দেখবা, পরীক্ষা দিবা, এবং লিখিত অংশের জন্য আমাদের বইগুলো অবশ্যই সংগ্রহ করবা। ক্লাসগুলো এরপর থেকে লিখিত ক্লাসগুলো হবে। এরপর আমাদের প্রতিটা সাবজেক্টের যে হাইলাইটস বের হয়েছে, শেষ মুহূর্তের প্রস্তুতি। দেখো জানুয়ারি মাসের তোমাদের পড়াশোনা আর ডিসেম্বর মাসের পড়া কিন্তু এক না। জানুয়ারিতে হচ্ছে লাইন বাই লাইন পড়তে হয়, ডিসেম্বরে কি হয়, মানে অর্থাৎ পূর্বের নিয়ম অনুযায়ী বলছি আমি, গুরুত্বপূর্ণ তথ্যগুলো পড়তে হয়। তারই ধারাবাহিকতায় আমাদের যে হাইলাইটসগুলো বের হয়েছে অবশ্যই সংগ্রহ করে নিবা, আমাদের পেজে নক দিবে। প্রতিটা সাবজেক্টের জন্য যে শেষ মুহূর্তে অনেকে বলে যে ভাই এবার কোনগুলো পড়বো, গুরুত্বপূর্ণ কিছু সাজেশন দিন, তাদের জন্য বলছি অবশ্যই হাইলাইটসগুলো সংগ্রহ করে নিবা। এবং ক্লাসগুলো নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখবা। তোমরা তো এখন অ্যাডমিশন ক্যান্ডিডেট, তোমার যে ছোট ভাই বোন আছে তাদেরকে বইগুলো সাজেস্ট করবা। দেখো ভালোর দিকে সবসময় থাকবা। অনেকেই যারা হচ্ছে কোচিংয়ে ভর্তি হতে পারে না, তাদের জন্য কিন্তু দেখো এই যে আমরা ফ্রি ক্লাসগুলো নিচ্ছে, আয়োজন করা হয়েছে আমাদের এই পেজের জন্য, তো তোমরা একটু কৃতজ্ঞতা বোধ প্রকাশ করবা, তাই না? আর লিখিত প্রস্তুতির জন্য আমার লিখিত ক্লাসগুলো যে আয়োজন করা হয়েছে সামনে অনুষ্ঠিত হবে আমাদের পেজে, তোমাদের প্রতিনিয়ত আপডেট তথ্য দেওয়া হচ্ছে, সেগুলো বারবার দেখবা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোমাদের সাধারণ জ্ঞান অংশে সাম্প্রতিক অংশ থেকে অনেক কোশ্চেন এসে থাকে, সেক্ষেত্রে প্রতিনিয়ত যেগুলো পোস্ট করা হচ্ছে অবশ্যই দেখবা, নোট করে রাখবা, ক্লাসগুলো করবা, পরীক্ষা দিবা। ইনশাল্লাহ দেখা হবে বিজয়ে। আল্লাহ হাফেজ।